কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। শেষ পর্ব। সায়দাবাদে গেলে কিছু বাস পাওয়া যায়। তাদের গন্তব্য রাঙামাটি। নিরুপমার ওই অবধি যেতে ভীষণ কষ্ট হলো। যখন সে সেখানে গিয়ে পৌঁছল তখন দুপুর গড়িয়েছে। তুতুন ঘুমিয়ে গেছে তার কাঁধে মাথা রেখে। রোদের তাপে নিরুপমার কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমেছিল। সে দ্রুত আঁচলের এক প্রান্ত দিয়ে সেটা মুছে নিল। টিকিট কাটার পর সে ভয়ে ভয়ে একটা সিট বেছে নিল। হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন তার কানে এসে প্রতিধ্বনিত হচ্ছিল। নিরুপমা বার কয়েক দুরুদ পড়ে নিহাদের ছোট্ট শরীরটা নিজের বুকের সাথে চেপে ধরল। কোনোদিনও একা একা অন্য শহরে না যাওয়া নিরুপমা রহমান সেদিন সাহসিকতার চরম পর্যায়ে গিয়ে রাঙামাটির মতো পাহাড়ি এবং বিরান জনপদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এটি ছিল এমন একটি পদক্ষেপ যেখানে নিরুপমা তার পরিণতি কিংবা ফলাফল নিয়ে অবগত ছিল না। সে কেবল একজন ব্যক্তির খোঁজ চাইছিল। তাকে না পাওয়া অবধি নিরুপমার কাছে ভয় ভীতি জোরতা কিংবা সমাজ কোনো কিছুই আর মুখ্য না। বাসটা রাঙামাটি গিয়ে পৌঁছল সন্ধ্যার একটু পর। নিরুপমার তখন সারা শরীর ঘেমে একাকার। সকালে যতটা সাহস পাচ্ছিল ভেতর থেকে সূর্য ডুবতেই সে সাহস গায়েব হয়ে গেল। তখন নিরুপমা অতি অবলা এক নারী, যার 2 কদম চলতেও ভীষণ ভয়। নিরুপমা বাস থেকে নেমেই এদিক সেদিকে তাকালো। রাঙামাটি কোনো ছোট জেলা না। এখানে পাহাড়েরও অভাব নেই। নিরুপমা আরও একবার হাতে থাকা চিঠিটা খুলে পড়ে নিল। একটা চিঠিতে মুস্তাফা একটি গ্রামের নাম উল্লেখ করেছিল। বলেছিল তার ক্যাম্প থেকে প্রায়ই সেই গ্রামে যাওয়া হয়। নিরুপমা সামনে দাঁড়ানো টেম্পুর ড্রাইভারকে জায়গার নাম বলতেই লোকটা আঙুল দিয়ে সামনে দেখালেন। বললেন, ওই যে ওই দিকে, সামনে গিয়ে একটু বামে। সেখানে গাড়ি দাঁড় করানো থাকে, আপা ওই দিকেই যায়। আপনি গেলেই পাবেন। নিরুপমা কৃতজ্ঞতা স্বরূপ সামান্য হাসল। এই গাড়ির খোঁজ পেতে পেতে তার আরও আধ ঘন্টা নষ্ট হয়েছ। চারদিক তখন অন্ধকার। এত রাতে নিরুপমা বিয়ের পরও কখনো বের হয়নি। গাড়িতে উঠার পর পুরো রাস্তা সে মনে মনে দুরুদ পড়েছে। তার সৌভাগ্য যে পুরো গাড়িতে সে বাদেও আরেকটা মেয়ে ছিল। একেবারে মিতা আপার মতো চাকরিজীবী মেয়ে মানুষ। নিরুপমা যেতে যেতে একবার তার দিকে তাকালো। ঘড়ির কাঁটা যখন ঠিক 10-এর ঘরে। নিরুপমার গাড়িটা নির্দিষ্ট স্থানে আসতেই ড্রাইভার ইঞ্জিন বন্ধ করল। নিরু বিস্ময়ভরা চোখে গাড়ি থেকে নেমে এলো। চারদিকের অন্ধকার আরও গাঢ় হয়েছে। মিটমিট করে আকাশে তারা জ্বলছে। নিরুপমা চোখ উপরে তুলতেই আশ্চর্য হল। এত সুন্দর আকাশ! জীবনের প্রথম রাঙামাটি ভ্রমণ নিরুপমার কাছে রোমাঞ্চকর এবং একই সাথে হৃদয়স্পর্শী মনে হল। চারপাশের এই নিস্তব্ধ বিরান প্রকৃতি তার নিকট কিছু সময়ের জন্য মনে হলো অপার্থিব। এই ঘুটঘুটে কালো অন্ধকার তাকে সময়ে সময়ে ভীত করে তুলছিল। কিন্তু তবুও নিরুপমার মনে হলো এই যাত্রায় সে ব্যর্থ হবে না। অন্য পাশ থেকে একটা মাঝবয়সী লোক হেঁটে আসছিলেন। হয়তো কাজ শেষে বাড়ি ফিরছেন। বড় বড় কদমে পথটুকু অতিক্রম করতে চাইছিলেন তাড়াহুড়ায়। আশেপাশের কোনো কিছুতেই তার মনোযোগ নেই। নিরুপমা এগিয়ে এসে বিনীত স্বরে বলল, একটু শুনবেন? লোকটা থামল। খানিকটা বিরক্তিতে তার দিকে তাকালো। নিরুকোমল গলায় বলল, আপনি কি আমায় এখানের আর্মি ক্যাম্পের খোঁজ দিতে পারবেন? লোকটা সরু চোখে তার দিকে তাকালো। তারপর গোমরা মুখ করে বলল, না, এখানে কোনো আর্মি ক্যাম্প নাই। বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। আগের মতোই দ্রুত কদমে সে নিরুপমাকে ছাড়িয়ে গেল। নিরুপমা কিছুক্ষণ অসহায় হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে থাকল। রাত বাড়তেই ঠান্ডা বাতাস গায়ে লাগছে। তুতুনের ঠান্ডা লাগতে পারে। একটা আশ্রয়ের খুব দরকার। তার কাছে টাকা আছে। সেটা চিন্তার বিষয় না। চিন্তার বিষয় হলো নিরাপত্তার। এই শহরে তো সে কিছুই চেনে না। হুট করে কোথাও আশ্রয় নেওয়াটা আদৌ কোনো বুদ্ধিমানের কাজ হবে নাকি সে জানে না। একটু দূরে একটা টং দোকান। দুটো লোক বসে চা খাচ্ছিল। নিরুপমা শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে অন্য পাশের কাঁধে তুলে তাদের দিকে এগিয়ে গেল। লোক দুটোকে বেশ শিক্ষিত মনে হচ্ছে। উনারা হয়তো তাকে সাহায্য করতে পারেন। সে ছোট ছোট কদমে তাদের সামনে গেল। লোক দুটো চা খাওয়ার ফাঁকে তার দিকে তাকাতেই নিরুপমা সামান্য হেসে বলল, আসসালামু আলাইকুম। দুজনের ভেতর একজন সহজ গলায় সালামের জবাব দিল। নিরুপমা বলল, আপনারা কি আমাকে এখানকার আর্মি ক্যাম্পের খোঁজ দিতে পারবেন? প্রশ্ন শুনেই লোক দুটো কেমন অদ্ভুত চোখে তার দিকে তাকালো। তারপর একবার সেকেন্ডের ব্যবধানে নিজেদের মধ্যে চোখাচোখি করে নিল। হয়তো ইশারায় কিছু একটা বোঝালো। কিন্তু নিরুপমার সেটা বোধগম্য হলো না। একজন কপাল কুঁচকে প্রশ্ন করল, আর্মি ক্যাম্প? জি, আমি মেজর মুস্তাফার সাথে দেখা করতে চাই। দুজনই কেমন নড়েচড়ে বসল। নিরুপমা উদ্গ্রীব হয়ে আবারও জানতে চাইল, আপনারা জানেন আর্মি ক্যাম্প কোথায় আছে? আমি সেখানে যেতে চাই। তাদের মাঝে একজন, যার গায়ে কুচকুচে কালো শার্ট ছিল, সে চায়ের কাপটা তার পাশে থাকা বেঞ্চে রেখে নিরেট স্বরে বলল, আমরা কোনো আর্মি ক্যাম্পের খোঁজ জানি না। নিরুপমার মুখটা চুপসে গেল তৎক্ষণাৎ। সে আশা করেছিল তারা তাকে মিলিটারি ক্যাম্পের খোঁজ দিবে।
অথচ লোক দুটো মাথা নেড়ে জানিয়ে দিল তারা মিলিটারি ক্যাম্পের ব্যাপারে কিছুই জানে না। নিরুপমা আশাহত হয়ে ঘুরে দাঁড়ালো। ডানে বায়ে দেখে এক কদম সামনে যেতেই সে আচমকা থেমে গেল। মাথার পেছনে কি একটা এসে যেন ঠেকল। অল্প একটু খোঁচা লাগতেই নিরুপমা চট করে ঘুরে দাঁড়ালো। আর ঠিক তখনই বেয়োনেটের সরু প্রান্ত তার কপাল স্পর্শ করল। ফরমাল পোশাকে থাকা লোকটা চোখ মুখ শক্ত করে বলল, একদম নড়বে না, নয়তো আমি শ্যুট করতে বাধ্য হব। এহতেশামকে ক্যাম্পে আনা হয়েছে 2 দিন আগে। এখন সে হাঁটাচলা করতে পারে, তবে সব কাজই স্বতঃস্ফূর্তভাবে করতে পারে না। একটু সমস্যা হয় কাঁধ নাড়াতে। আশিক মাঝে মাঝে তার তাঁবুতে আসে। দুজন কিছু সময় কথা বলে। এহতেশাম এই ঘটনার পর আর বাড়িতে ফোন দেয়নি। তার কেমন যে অনীহা হচ্ছিল, আগ্রহ কাজ করছিল না কোনো। সেদিন রাত 11টার পর একজন ফৌজি ছুটে এসে খবর দিল সে আর তৈমুর একটা গুপ্তচর ধরে এনেছে। আশিক তখন এহতেশামের তাঁবুতেই ছিল। কথাটা কানে যেতেই সে অবাক হয়ে বলল, কি বলো, এই রাতে গুপ্তচর? তার বিস্ময়ের পারদ আকাশ ছুল যখন সে শুনতে পেল গুপ্তচর একটা মেয়ে। এহতেশাম এক হাতের উপর ভর দিয়ে উঠে দাঁড়ালো। চোখ সরু করে বলল, সত্যি? মেয়েরাও এখন এসব করছে? জি স্যার, আমি আর তৈমুর স্যার তাকে চোখ বেঁধে গাড়িতে করে এখানে নিয়ে এসেছি। আরেকটা কথা স্যার, সে আপনার নামও জানে। এহতেশাম থতমত খেল। কি, আমার নাম জানে? জি স্যার। আর কারো নাম জানে না? না, শুধু আপনার কথাই বলল। অদ্ভুত, এই এত বড় মিলিটারি ক্যাম্পে সে শুধু আমাকেই চেনে? জি স্যার, ক্যাপ্টেন তৈমুর আপনাকে ডাকছেন, আপনি একবার সেখানে যান। স্যার, পুরা আগুন সুন্দরী মেয়ে মানুষ, দেখলে বুঝাই যায় না যে এমন মেয়েও এজেন্ট হতে পারে। এহতেশাম হাঁটছিল খুব ধীর গতিতে। কপাল কুঁচকে বলল, সে কি জানতে চাইছিল তৈমুর? জানতে চাইছিল মেজর মুস্তাফার ক্যাম্প কোথায়। চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে মেজরের বউ হয়, এমন মলিন আর বিধ্বস্ত চোখ। এহতেশামের খটকা লাগল। শুধু আমাকেই খুঁজছিল? জি স্যার, রাঙামাটির ক্যাম্পে মেজর মুস্তাফা আছে। সে মেজর মুস্তাফার সাথে দেখা করতে চায়। এই কথাই বলল। আমি এরপর চোখ মুখ বেঁধে নিয়ে এলাম। আমি নিশ্চিত সে কোনো এজেন্ট। নয়তো সে কেমন করে জানল যে রাঙামাটিতে আমাদের ক্যাম্প আছে? এখন দেখেন আপনি এর কি করবেন। এহতেশাম দরজার সামনে দাঁড়িয়েও দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। কে হতে পারে মেয়েটা? সে যাকে চাইছে সে তো আর হবে না। 2 কিলোমিটার পথ একা পাড়ি দিতেই যার এত ভয় সে থোড়াই এত কিলো পাড়ি দিয়ে মুস্তাফার কাছে আসবে। খটখট করে দরজাটা খুলে গেল। এহতেশাম কৌতূহলী হয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে প্রবেশ করতেই তার 2 চোখ জ্বলজ্বল করে উঠল। প্রচণ্ড আশ্চর্যে তার চোয়াল ঝুলে গেল। সামনেই একটা চেয়ারে, সেখানে একটা মেয়ে আতঙ্কিত হয়ে বসে আছে। তার হাত বাঁধা, চোখ বাঁধা, তার পরনে গাঢ় নীল শাড়ি। এহতেশামের মনে হলো পৃথিবীটা ওই জায়গায় এসে কিছু সময়ের জন্য থেমে গেল। পুরো মাথা চক্কর দিয়ে উঠল হুট করেই। আপনা আপনি একটা হাত বুকে গিয়ে ঠেকল। শ্বাস চলছে স্বাভাবিকের চেয়েও দ্রুত গতিতে। সে অস্ফুট স্বরে বিড়বিড় করল, নীলা আপনি? নিরুপমাকে আর্মি ক্যাম্পে আনা হয়েছিল চোখ আর হাত বেঁধে। চোখ বাঁধার কারণ সে যেন পথ চিনতে না পারে, আর হাত বাঁধার কারণ সে যেন কাউকে প্রহার না করতে পারে। শুরুতেই নিহাদকে তার থেকে কেড়ে নেওয়া হলো। নিরুপমা আঁতকে উঠে বলল, আমার ছেলে, আমার ছেলেকে নিবেন না প্লিজ, তাকে কিছু করবেন না। তৈমুর গম্ভীর হয়ে বলল, কি হবে না হবে সেটা ক্যাম্পে গিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে, আপনাকে ভাবতে হবে না এসব নিয়ে। তারপর তারা নিরুপমাকে জিপে করে এখানে নিয়ে এলো। নিরুপমার চোখ বন্ধ, হাত বাঁধা। এসবের মাঝেও সে টের পেল তাকে একটা কংক্রিটের ঘরে রাখা হয়েছে। নিরুপমা শুনতে পেল ঝিঝি পোকার সেই ডাক, যে ডাক সে প্রায়ই ফোনের অপর প্রান্ত থেকে শুনত। এটাই কি তবে মিলিটারি ক্যাম্প? এখানেই মেজর মুস্তাফার বাস? নিরুপমা কি অবশেষে সঠিক ঠিকানায় এসেছে? তার নিজেকে নিয়ে চিন্তা হয় না, তার চিন্তা তুতুনকে নিয়ে। অনেকক্ষণ ধরে তার কণ্ঠ শুনতে পাচ্ছে না নিরুপমা। নীরু আকুল হয়ে বলল, হাত না খুলেন আমার ছেলেটাকে অন্তত এখানে আনুন। তার বয়স অনেক কম, সে ভয় পায় আমাকে ছাড়া থাকতে। এহতেশাম প্রশ্নাত্মক চোখে তৈমুরের দিকে তাকালো। তৈমুর বলল, জি স্যার, সাথে একটা বাচ্চাও ছিল, যেন কেউ সন্দেহ করতে না পারে। এহতেশাম চাপা স্বরে বলল, বাচ্চাটাকে নিয়ে আসো। তৈমুর কিছু বলতে গিয়েও থেমে গেল। শেষে বাধ্য সৈনিকের মতো মাথা নামিয়ে বলল, জি স্যার, আনছি। এহতেশাম কতক্ষণ বাচ্চাটার দিকে তাকালো। একটা গোলগাল মিষ্টি মুখ। কোলে নেওয়ার জন্য হাত বাড়াতে গিয়ে সে টের পেল তার হাত কাঁপছে, গলা শুকিয়ে এসেছে। তবুও সে স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়ালো। ইশারায় বাচ্চাটাকে তার কাছে ডাকল। বাচ্চাটা এক ঝাঁপে তার কোলে এলো। মনে হলো এহতেশাম তার কত চেনা। তাকে কোলে পেতেই এহতেশাম দরজা বন্ধ করল। নিরুপমা সেই শব্দতেই ধরফরিয়ে উঠে বলল, কে? কে? এহতেশাম জবাব দিল না। এক হাতে তুতুনকে ধরে কয়েক পা এগিয়ে চেয়ার টেনে বসল।
নিরুপমা শুধু মেঝেতে চেয়ার টানার চার চার শব্দই পেল। এহতেশাম লক্ষ্য করল নিরুপমা তার শাড়ির কুচি খামচে ধরেছে শক্ত করে। সে বসেই গলা খাকারি দিল। তুতুন মাকে দেখে ডাকল, মা তোমার কি হয়েছে? তুমি কি কানামাচি খেচ্ছ? এত অস্বস্তির মাঝেও নিরুপমা কিঞ্চিত হাসল। বলল, বাবা তুমি কোথায়? কুলে। কার কোলে? তুতুন জিজ্ঞাসু হয়ে সামনে তাকালো। এহতেশাম তার কানের কাছে এসে ফিসফিস করল, মেজরের মেজুলেল কুলে। তুতুন আঙুল খেতে খেতে উত্তর দিল। জবাব শুনতাই নিরুপমা বড় বড় শ্বাস টেনে সোজা হয়ে বসল, আনমনে দুটো ঢোক গিলে অস্থিরতা নিবারণের বৃথা চেষ্টা চালালো। অথচ এহতেশাম স্পষ্ট দেখল নিরুপমার কাঁপছে। বারবার ঢোক গিলে নিরুপমা কণ্ঠ স্বাভাবিক করতে করতে আবারও বলল, কার কোলে? এবার আর তুতুন উত্তর দিল না। নীরব নিস্তব্ধ কক্ষের সমস্ত নীরবতা এফোর ওফোর করে একটা রাশভারী কণ্ঠ নিরুপমার কর্ণকুহর পর্যন্ত ভেসে এলো। মেজর, মেজর মুস্তাফা। নিরুপমার সময় থমকে গেল হুট করে। শাড়ির কুচি ধরে রাখা হাত দুটোর বন্ধন আরও শক্তিশালী হল। নিরুপমা নিচের ঠোঁটকা মরে ধরে সবটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল। তার কম্পমান কণ্ঠনালী দেখেই এহতেশাম মৃদু হাসল। কণ্ঠে বেশ গাম্ভীর্য এনে শুধালো, শুনলাম আপনি নাকি গুপ্তচর হয়ে মিলিটারি ক্যাম্পের গোপন খবর বের করতে চাইছিলেন। এ কথা কি সত্যি নিরুপমা? নিরুপমা বোধ হয় অনেকটা সময় পর একটু হাসল। স্বল্প পরিচিত সেই কণ্ঠস্বর কানে যেতেই নির্ভার হয়ে বলল, সত্যি, তবে আংশিক। আমি ক্যাম্পের খবর বের করতে আসিনি। আমি কেবল মেজর মুস্তাফার খবর বের করতে এসেছি। এহতেশাম চেয়ারে পিঠ এলিয়ে স্মিত হাসে। মাথা নামিয়ে বলে, যদি বলি মেজর নেই? তখন ক্ষণিকের নীরবতা পরে নিরুপমা শ্বাস ছেড়ে বলল, অতি আশ্চর্যের বিষয়, আমি আপনার দীর্ঘশ্বাসেই আপনার অস্তিত্ব টের পাচ্ছি। মনে হচ্ছে আপনি আমার অনেক চেনা। আমরা কি অনেক দিনের চেনা নই নীলা? অবশ্যই। নীলা। নিরুপমা চাপা স্বরে বলল, জি। কিভাবে এলেন? মায়ের সাথে ঝগড়া করে? কেন? কারণ। নিরুপমা থেমে গেল। একটু স্থির হয়ে পুনরায় বলল, কথা ছিল মিশনের পর একটা ফোন দিবেন। আপনি দেননি। আপনি জানেন এই দিনগুলো আমার কেমন কেটেছে? এহতেশাম গভীর দৃষ্টিতে তার দিকে তাকালো। কয়েক মুহূর্ত বাদে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীলা, আমি বুকের কিছুটা উপরে গুলি খেয়েছি। নিরুপমা আঁতকে উঠল। চঞ্চল হয়ে বলল, কি গুলি? 2 দিন আইসিইউতে ছিলাম। নীরু বলল, দেখি চোখ দুটো একটু খুলুন না। না, অনুমতি নেই ম্যাম। দুঃখিত। সাসপিশিয়াস সিভিলিয়ানদের চোখ খোলার অনুমতি নেই এখানে। দেখার হলে পরে দেখবেন। আপনি এত কঠোর? এহতেশাম একটু শব্দ করে হাসল। কঠোর না, দায়িত্ব পালনে তৎপর, নিয়ম মেনে চলতে বাধ্য। আমাকে আপনার গুপ্তচর মনে হয়? হতেও পারেন। অস্বাভাবিক কিছু না। নিরুপমা মন খারাপ করে বলল, ঠিক আছে। খুলতে হবে না চোখ। এহতেশাম আবারও তার সমস্ত মুখে চোখ বুলায়। ঠোঁট দুটো তখনও ঈষৎ কাঁপছিল। হাত বাঁধার কারণে হাতের এক জায়গায় রত এসে জমাট বেঁধেছিল। এহতেশাম তার থেকে চোখ সরিয়ে পাশে তাকালো। একগাল হেসে সহজ গলায় বলল, তুতুন ব্রেভ বয়। কেমন আছো তুমি? ভালো। আমি কি তোমাকে একটা আদর দিতে পারি চ্যাম্প? তুতুন তাকে দেখল। একবার হাত দিয়ে তার ক্লিনশেভ করা গাল স্পর্শ করল। তারপর আস্তে করে নিজের গালটা তার দিকে এগিয়ে দিল। মাথা নেড়ে ইশারায় তাকে চুমু খাওয়ার অনুমতি দিল। এহতেশাম ছোট করে তার গালে একটা চুমু খেল। তুতুন দুহাতে মুখ চেপে খিলখিল করে হেসে উঠল খুশিতে। নিরুপমা বলল, কি হয়েছে বাবা? মাও আমাকে আদল দিয়েছে মা। বলে সে আবার তার দিকে নিজের গাল বাড়িয়ে দিল। বলল, আলো আদল। এহতেশাম তাকে পরপর 10টা চুমু খেল। কখনো শব্দ করে, কখনো নিঃশব্দে। তুতুন তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি কে? আমি আমি তোমার বার্ডি। মানে? মানে তোমার সবচেয়ে কাছের বন্ধু। নিরুপমা নিঃশ্বাস বন্ধ করে তাদের কথা শুনে। তার মনে হলো এত শ্রুতিমধুর কথা সে এর আগে শুনেনি। শুনতে শুনতেই তার বুক ভারী হয়ে 2 চোখ ভরে উঠল। অরুণিমা 2 পা ঝুলিয়ে ছাদের এক কোনায় বসেছিল। সৃজনী অনেকক্ষণ ধরে ছাদের দরজায় দাঁড়িয়ে ছিল। সংকোচে দ্বিধায় সে ভেতরে আসতে পারছিল না। শেষে সমস্ত জোরটা একপাশে সরিয়ে সৃজনী ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই অরুণিমা ঘুরে তাকালো। সৃজনী বসেছে তার থেকে কিছুটা দূরত্ব নিয়ে। অরু হাসল সামান্য। আন্তরিক হয়ে বলল, তুমি কেমন আছো সৃজনী? ভালো। তুমি কেমন আছো অরু? আলহামদুলিল্লাহ ভালো। সৃজনী অস্বস্তিতে 2 হাত কচলে যাচ্ছিল। অরুণিমা আর চোখে একবার তাকে দেখে সহজ গলায় বলল, এই সৃজনী, তুমি কিছু বলবে? সৃজনীর ঘোর কাটে। দ্রুত উপরনিচ মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়। অরুণিমা বলল, বলে ফেলো। আমি আসলে তোমাকে সরি বলতে চাই অরুণিমা। কেন? সৃজনী চুলগুলো কানের পেছনে গুজে নিল। সোজা হয়ে বসে বলল, আমি জানি আমি ভুল। এখন বলছি মানে এই না যে আমি এখনই সেটা টের পেয়েছি। টের আরও আগেই পেয়েছি। কিন্তু দূরে সরতে পারছিলাম না।
কিছুতেই পারছিলাম না। আমি ভুলই করেছি অরু। তাই তোমার রাগ কিংবা প্রহার কোনোটাতেই আমি দুঃখ পাইনি। দোষটা আমার। তুমি তোমার জায়গায় একদম ঠিক অরু। তুমি আমায় ক্ষমা করে দিও পারলে। অরুণিমা মলিন মুখে তার দিকে তাকালো। একটা হাত তার কাঁধে রেখে বলল, তোমার খুব কষ্ট হয় তাই না সৃজনী? সৃজনী ম্লান হাসল। পরিবেশ হালকা করার জন্য একটু সহজ হওয়ার চেষ্টা করল। অথচ তার শরীর ভেঙে কান্না আসছিল একটু পর পর। অরুণিমা, আমি তোমাদের বিয়ের সময় থেকে অভি ভাইজানের দূরে দূরে থাকার চেষ্টা করছিলাম। তোমার মনে আছে ভাইজানের যে পা কাটলো আমি তোমাকেও সাথে নিয়ে ঘরে যেতে চাইছিলাম? আমি কোনোদিন তোমাদের ভেতরে ঢুকতে চাইনি। কিন্তু এত বোঝার পরেও দিনশেষে আমি ঢুকে পড়েছি। আমি সেই অনুতাপে এখন আর এই বাড়িতে আসতে চাই না। কিন্তু মা নিয়ে আসে। আমি অভি ভাইজান থেকে পালিয়ে থাকতে চাই। কিন্তু তবুও মাঝে মাঝে মুখোমুখি হয়ে যাই। বলতে বলতে সৃজনীর কণ্ঠ ভেঙে এলো। একটা সময় পর সে দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। অরু ফ্যাকাশে চোখে তার দিকে তাকালো। অদ্ভুত মেয়েটা অভির জন্য কাঁদছে? একটা মানুষ যার কিছুতেই কোনো বিকার নাই তার জন্য সৃজনী এমন করে কাঁদতে জানে? সৃজনী শ্বাস টেনে টেনে বলল, তুমি আমায় জঘন্য খারাপ ভাবছো তাই না? বিশ্বাস করো আমি এত খারাপ নই। আমি আসলে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে পারিনি। তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। প্লিজ। অরুণিমা অল্প হাসল। একটা হাত সৃজনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি রেগে নেই সৃজনী। না তোমাকে ভুল বুঝছি। না তোমাকে নিয়ে খারাপ কথা ভাবছি। আমিও সরি। তোমার গায়ে হাত তুলতে চাইনি আমি। তখন তোমার উপর রেগেছিলাম। কিন্তু এখন রেগে নেই। সৃজনী একবার অরুণিমার হাতটা দেখল। তারপর আচমকাই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। অরু একটু পেছনে দিকে হেলে এক হাতে রেলিং খামচে ধরল। সৃজনী চোখ মুছে করুণ কণ্ঠে বলল, আমি আর অভি ভাইজানের সামনে যেতে চাই না। আমি মুক্তি চাই। সবকিছু থেকে আমি মুক্তি চাই। কিন্তু মুক্তি পাচ্ছি না একদমই। কিভাবে মুক্তি পাবো বলো তো? আজ সুচিস্মিতার জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি। আজ মিতার বিয়ে। পাত্রের নাম জুহাইর ইবনে আশফাক। বিয়ের ঘটক হামাদ শিকদার। সবার প্রথমে জুহাইরের বাড়িতে প্রস্তাব সেই দিয়েছে। মিতা বিয়ের আগেই একবার শ্বশুরবাড়িতে গিয়েছিল। সে যেহেতু হোস্টেলে থাকে তাই সেখানে সবাইকে আনা সম্ভব না। তাই সিদ্ধান্ত হলো প্রথম সাক্ষাৎ জুহাইরের বাড়িতেই হবে। মিতা যখন সেখানে পা রাখল তখন অবাক চোখে পুরো বাড়ি ঘুরে দেখল। খুব বেশি বড় বাড়ি না। কিন্তু ভীষণ স্নিগ্ধ। বিশেষ করে ছাদ আর ছাদের সিঁড়িটা। মিতা শুধু মুগ্ধ হয়ে বাড়ির মানুষদের দেখল। এরা এত অমায়িক, এত মিশুক। কখনো আগ বাড়িয়ে মিতার জীবন নিয়ে কিছু জানতে চায়নি। কোনো অযচিত প্রশ্ন করে মিতার মেজাজ বিগড়ে দেয়নি। অথচ এত সুন্দরভাবে তার সাথে মিশল যেন সে তাদের কত বেশি পরিচিত। সুচিস্মিতা দুটো মানুষের কাছে জীবনভর কৃতজ্ঞ থাকবে। প্রথমে জুহাইর। যে দুনিয়া ভর্তি এত এত লাস্যময়ী আর ঘরকুনো মেয়ের ভিড়ে মিতার মতো ছন্নছাড়া আর বাউন্ডুলে এক ঘুড়িকে নিজের জীবনে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেদিন বিকেলে তার প্রেম নিবেদনের জবাবে মিতা তার নিকট নিজের সবটা নিবেদন করেছিল। নিজের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা সবকিছু। এই জীবনে মিতা প্রথম কোনো মানুষ পেল। একটা ভরসার হাত, একটা সুপুরুষ ব্যক্তিত্ব। সুচিস্মিতার আর চাইবার কি ছিল? দ্বিতীয় মানুষটা ছিল অভি। যে সবার প্রথমে জুহাইরকে গিয়ে মিতার ব্যাপারে জানিয়েছিল। জুহাইরের বাড়িতে মিতার নামও সেই প্রথমে তুলেছিল। সুচিস্মিতা জানে না এই ছেলে কোন ধাতুতে তৈরি। এত নির্বিকার নির্লিপ্ততা, অথচ কোনো কিছু তার নজর এড়ায় না। কি সুন্দর ছেলেটা, তার অনুভূতি পড়ে নিল। কি সুন্দর সে মিতার চিকিৎসার ব্যবস্থা করে দিল। মিতা যেই মানসিক যন্ত্রণায় দগ্ধ হচ্ছিল সেখান থেকে সে চিরতরে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। আচ্ছা, এত সুন্দর একটা বাড়ি আর এত সুন্দর কিছু মানুষের সাথে থাকার পর সুচিস্মিতা কি কখনো খারাপ থাকতে পারে? বিয়ের কেনাকাটা নিয়ে সুচিস্মিতা বেশ দ্বিধায় পড়েছিল। সে আর জুহাইর মিলে 3 দিনে সব কেনাকাটা করল। মিতার হাতে তেমন টাকা ছিল না। তবে বেতনের টাকা আর জমানো কিছু টাকা ছিল। সেটা দিয়ে সে অরুকে একটা সুন্দর শাড়ি কিনে দিল। ফারহানাকে দিল একটা সুন্দর ব্যাগ। জুহাইরকে দিল একটা ঘড়ি। আর অভিকে দিল একটা পারফিউম। ফরিদার জন্য অনেক খুঁজে সে একটা জামদানি কিনেছিল। এই এত এত কেনাকাটায় মিতার নিজের জন্য কিছু কেনা হয়নি। জুহাইর মন খারাপ করে বলল, আমি এতটাও খারাপ নই মিতা। তুমি যে নিজের জন্য কিছু কেনোনি সেটা আমি দেখতে পেয়েছি। এবার বলো নিজে কি কিনবে? সুচিস্মিতা বলল, আমার একটা শাড়ি আছে। কখনো পরা হয়নি। আমি সেটা পরেই বিয়ে করব। অসম্ভব, আমি পুরান শাড়ি পরা মেয়ে মানুষকে বিয়ে করব না। মিতা কথা বলতে গিয়েও থেমে গেল। জুহাইর তাকে বেনারসি পল্লীতে নিয়ে টকটকে লাল একটা শাড়ি কিনে দিল। সুচিস্মিতার বিয়ের শাড়ি। এই জীবনে মিতার পাওয়া সবচেয়ে দামি উপহার। শাড়িটা গায়ে জড়ানোর পরই মিতা বাচ্চাদের মতো কেঁদে ফেলল। কোনোরকমে ঠোঁটকা মরে ধরে বলল, ধন্যবাদ জুহাইর।
এত সুন্দর উপহার আমাকে কেউ কখনো দেয়নি। তারপর এক বিকেলে অতি সাদামাটা ভাবে সুচিস্মিতার সাথে জুহাইরের বিয়ে হয়ে গেল। অরুণিমা পুরোটা সময় মিতার হাত ধরে তার পাশে বসেছিল। মিতার খুব আফসোস ছিল, তার কোনো বোন নেই। অথচ বিয়ের এই পুরোটা সময় মিতার একবারও মনে হয়নি তার কোনো বোন নেই। অরুণিমা ছায়া হয়ে পুরোটা সময় তার পাশে ছিল। তাদের বিয়ে হতেই অরু তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মিতা আপা, তোমার সংসার অনেক সুখের হবে আমি জানি। আমি এখন থেকে রোজ রোজ ভার্সিটি শেষ করে এখানে আসব। তুমি রাগ করলেও আসব। মিতা হাসল। অরুকে সুন্দর করে আগলে নিয়ে বলল, না রে ময়না, তুমি না এলে তো আমারই ভালো লাগবে না। তোমার মতো মিষ্টি ফুলগুলো যদি আমার জীবনে না থাকে তবে আমি বাগান সাজাবো কি দিয়ে? অরুণিমা হাসে। হাসতে হাসতেই তার চোখ ভিজে উঠে। মেজর এহতেশাম, সত্যি করে বলুন তো মেয়েটা আপনার কি হয়? কর্নেল নিয়াজ কলমের অগ্রপ্রান্ত টেবিলের সাথে চেপে ধরে সামনে তাকালেন। এহতেশাম তখন শটান হয়ে তার সামনে দাঁড়ানো, হাত দুটো পেছনে আড়াআড়ি করে রাখা। নিয়াজের কথার প্রেক্ষিতে সে মাথা তুলে দাঁড়ালো। তাকে কাল ক্রস চেকিংয়ের জন্য নিরুপমার কাছে পাঠানো হয়েছিল। সব শেষে আজ সকালে সে রিপোর্ট করল নিরুপমা কখনোই কোনো ট্রিয়াসনাস অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত ছিল না। সে কোনো দেশদ্রোহী কিংবা গুপ্তচর না। সে অতি সাদামাটা একটা মেয়ে মানুষ। নিয়াজ ভ্রু কুঁচকে বললেন, তাহলে সে এই ক্যাম্পের খোঁজ পেল কেমন করে? তোমার কথাও বা জানল কিভাবে? এহতেশাম কিছুটা অপ্রস্তুত বোধ করল। ইতস্তত করে সে নিয়াজের দিক থেকে চোখ সরিয়ে নিল। নিয়াজ ভ্রু খাড়া করে বললেন, সত্যি করে বলো তো এহতেশাম, তুমি তাকে কিভাবে চেনো? এহতেশাম একবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। এই জীবনে যতবার ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলেছে ততবারই প্রবল আত্মবিশ্বাসের সাথে কথা বলেছে। এই প্রথমবার এহতেশাম কিছুটা জোরতা অনুভব করল নিজের কণ্ঠস্বরে। সে মিন মিন করে বলল, সে আমার বাগদত্তা স্যার। পারিবারিকভাবে আমাদের বিয়ের আলোচনা চলছে। হৃদয় আপন ভঙ্গিমায় নেচে উঠল নিয়াজের। তিনি সতর্ক ভঙ্গিতে উঠে বসে ব্যস্ত সুরে বললেন, আরে বলো কি, এই কথা তুমি আগে বলবে না? আসলে স্যার, সে আমার খোঁজ নিতেই এখানে এসেছে। তার আর কোনো উদ্দেশ্য নেই। সে এখানের কিছুই চেনে না। আমরা যে আমাদের ক্যাম্পের লোকেশন শেয়ার করি না এটা সে জানত না। কথা শেষ করে এহতেশাম মাথা নিচু করে বিনয়ী ভঙ্গিতে দাঁড়ালো। নিয়াজ একবার আদ্যপান্ত তাকে দেখে একটা শ্বাস ফেলে বললেন, বুঝেছি। এনিওয়েজ, তুমি তাকে নিয়ে যেতে পারো। কিন্তু ক্যাম্পের ভেতরে চোখ খুলো না। ইট উড বি আ ভায়োলেশন অব আওয়ার রুলস। ইয়েস স্যার, ডেফিনেটলি। এহতেশাম অনুমতি নিয়ে বেরিয়ে পড়ল। আশিক তখন তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল। স্যারের হাবভাব সে গতকাল রাত থেকে পর্যবেক্ষণ করছে। তার কেন যেন মনে হচ্ছে মেয়েটার পরিচয় সে ধরে ফেলেছে। কাল রাতে ক্রস চেকিংয়ে তথ্য বের করতে গিয়ে সে দেখেছে মেয়েটার বাড়ি সমতট লেনে। সমতট লেন, স্যারের নিকট আগত চিঠিদের ঠিকানা, স্যার পাঠানো পত্রদের গন্তব্য। তার ধারণা এটিই সেই মেয়ে যাকে স্যার চিঠি লিখত। নিরুপমার চোখ অবশ্য খোলা হয়নি, তবে হাতের বাঁধন খোলা হয়েছে। তাকে গাড়ির সামনে আনতেই এহতেশাম মৃদুস্বরে বলল, এক পা উঁচু করুন, সামনে উঠার জায়গা আছে। তন্ময়দের পুরো দল তখন ক্যাম্পের মাঝামাঝি কোনো স্থানে দাঁড়ানো। এহতেশামকে দেখেই সাদাফ অবাক হয়ে বলল, স্যার উনাকে ড্রপ করবেন? আশিক হাসল। হুম, সাথে একটু যোগ করল, দেখো তো কেমন লাগে। ইনি আমাদের ম্যাম হলেও হতে পারে। সাতজনের চোখ ছানাবড়া হয়ে গেল। ইয়াকুব মুখ হা করে বলল, কি সুন্দর নায়িকার মতো। রাদিফ বলল, বাবুটা কার স্যার? উনারই সম্ভবত। নিশ্চিত জানি না। অয়ন বলল, কি সুন্দর বাচ্চা, বিদেশিদের মতো একদম। এহতেশামের নিজস্ব জিপটা ধুলো উড়িয়ে অনেকটা পথ এগিয়ে গেল। ক্যাম্পের মানুষজন গাড়িটা পুরোপুরি অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত সেদিকেই চেয়ে থাকল। আমার ছেলে কোথায়? নিরুপমা বেশ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল। এহতেশাম স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ছেলে আমার বুকে। স্টিয়ারিং দেখে এবার তো চোখ খুলে দেন। দাঁড়ান, গাড়ি সাইড করতে হবে। এহতেশাম গাড়ি থামালো। সিটবেল্ট খুলে সামান্য ঝুঁকে নিরুপমার দিকে এগিয়ে গেল। তার কম্পমান হাত সামনে বাড়িয়ে খুব যত্নে সে নিরুপমার চোখের বাঁধন খুলল। চোখের বাঁধন নিরু নিজেও খুলতে পারত। তার হাত খোলা ছিল। চাইলেই সে নিজ থেকে খুলে নিয়ে পাশে থাকা মানুষটাকে দেখে নিতে পারত। কিন্তু নিরুপমা অপেক্ষা করছিল একটা বিশেষ সময়ের এমন এক মুহূর্ত যখন মেজর মুস্তাফা নিজে এসে তার চোখের বাঁধন খুলবে। নিরুপমা রহমান তখন প্রথমবার তার পত্রমিত্রের মুখ দর্শন করবে, যার সাথে নিরুর পরিচয় অতি সাদামাটা এক পত্রের মাধ্যমে। যার কাছে নিরুপমা এক নতুন নাম পেয়েছিল, নীলা। নীল শাড়ি গায়ে জড়ানো নীলা। নীলা তাই তার আর মেজরের সাক্ষাৎ নীল শাড়িতেই রেখেছে। চোখ খোলার পরেও কিছুক্ষণ নিরুপমা চুপ করে বসে রইল। পাশে তাকাতে তার কেমন যেন লাগছিল। এহতেশাম ঝুঁকতে ঝুঁকতে স্টিয়ারিং পর্যন্ত এসে ক্লান্ত স্বরে বলল, এবার অন্তত তাকান নীলা। একবার দেখে বলুন আমি চলনসই নাকি অনেক বেশি বয়স্ক। নিরুপমা তার কথা শুনতেই হেসে ফেলল।
আর্দ্র চোখে সে পাশ ফিরল। মুহূর্তেই শরীর জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। পুরো শরীর মৃদু করে কেঁপে উঠে আবার শান্ত হয়ে গেল। নিরুপমার বিস্মিত চোখজোড়া অবলোকন করেই এহতেশাম চাপা স্বরে বলল, এহতেশাম মুস্তাফা আমার পুরো নাম। এহতেশামকে আপনি আগেই চিনতেন। মুস্তাফাকে চিনলেন পরে? নিরুপমা 1 মিনিট কোনো কথা না বলে তার দিকে চেয়ে থাকল। স্থির অপলক মোলায়েম দৃষ্টি। কখনো আবার সেই দৃষ্টিতে আবেগের আভাস মিলল। নিরুপমা ছলছল চোখে সে আবেগ দমন করে নিল। তারপরই বড় করে শ্বাস টেনে এহতেশামের দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। কাগজটা তার কালো ব্যাগে ছিল। এহতেশাম বিস্মিত হল। জানতে চাইল, এটা আমার? হুম। সে শঙ্কিত হয়ে কাগজটা হাতে নেয়। আস্তে করে খুলে দেখে ভেতরের লিখা। নিরুপমার হাতে লিখা পত্র। এই হাতের লিখা এহতেশামের চেনা, কিন্তু সম্বোধনটা বড্ড অচেনা। এই নামে নীলা তাকে কখনো ডাকেনি। মেজর এহতেশাম। সম্বোধন দেখে পিলে চমকানোর কিছু নেই। আমি এতটাও বোকা নই। আমি আপনাকে চিনতে পেরেছি। মুস্তাফা ওরফে মেজর এহতেশামকে আমার খুব ভালো করে চেনা আছে। আর কত লুকোচুরি খেলবেন বলুন তো? আপনি যদি চিঠিটা পড়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি বেঁচে আছেন এবং আমার সাথে আপনার দেখা হয়ে গেছে। যদি এই মুহূর্তে আমি আপনার কাছাকাছি থাকি তবে জেনে নিবেন আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি অরুর বড় ভাসুর এহতেশাম, যার সাথে আমার প্রথম দেখা হয়েছিল রাস্তায়। একটা হুন্ডা আমায় ধাক্কা মেরে চলে গেল। আর তখন আপনি এসে আমার দিকে হাত বাড়িয়েছিলেন। তারপর দেখা হলো অরুর শ্বশুর বাড়িতে। আপনি ধবধবে সাদা শার্ট পরে বসেছিলেন বসার ঘরের একটা সোফায়। তুতুনকে দেখে তার নাম জিজ্ঞেস করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন আমার দিকে। একটি কথা আপনার মনে নেই, অথবা আপনি জানেন না। সেটা হলো এই যে আপনি যতই বুদ্ধিমান আর চৌকস হন না কেন আপনার বারবার আর চোখে তাকানো ঠিকই সেই ব্যক্তির চোখে ধরা পড়ে যায়। আমি আপনাকে 2 বার আমার দিকে তাকাতে দেখেছি। প্রথমে খাবার টেবিলে আর তারপর বাগানে। অরু তখন আমার বেনিতে ফুল গুজে দিচ্ছিল। একটা কথা বলুন তো, নিজে এত সুদর্শন হয়ে আপনি আমার ভেতর এমন কি খুঁজে পেলেন? আপনাকে প্রথমবার দেখে আমি সত্যিই অবাক হয়েছি। সামরিক বাহিনীর সদস্যরা নাকি ভীষণ সুদর্শন হয়? আমার ধারণা আপনি তাদের চেয়েও কিছুটা বেশি সুন্দর। মিথ্যা বলবো না, আপনি আমার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ। এর আগে শুধু টেলিভিশনেই দেখেছি এমন মানুষ, কিন্তু সরাসরি আপনাকেই প্রথম দেখেছি। অরুর ভাসুর সেনাবাহিনীতে কাজ করে, সেটা আগেই জানতাম। আমাকে পত্র পাঠানো মুস্তাফাও সেনাবাহিনীর সদস্য। নীল শাড়িতেই তার আর আমার সাক্ষাৎ হয়েছিল। 2 এ 4 মিলল খুব সহজে। তার উপর আমাকে 100 ভাগ নিশ্চিত করার জন্য আপনার সেই নিরুপমা ডাক তো ছিলই। শুনুন মুস্তাফা, মানছি আমি বোকা, তাই বলে এতটাও না। আবার ভাববেন না আপনাকে চিনে গেছি বলে আমাদের প্রথম সাক্ষাৎ আমাকে অভিভূত করবে না। আপনার সাথে আমার প্রতিটা সাক্ষাৎই রোমাঞ্চকর মুস্তাফা। আপনাকে দেখে আমি চিরকালই অভিভূত হই। আমাদের প্রতিটা সাক্ষাৎই অমলিন অক্ষয়। ভালো থাকবেন। ইতি। নীলা। আজকাল এই নামের সামনে নিজের নামটা আর ভালো লাগে না। এহতেশাম জড় পদার্থের মতো জমে গিয়ে পুরোটা চিঠি পড়ল। মাঝে একবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। এত মোহাবিষ্ট হয়ে সে আগে কোনো লিখা পড়েনি। তার ধারণা নীলার সবচেয়ে সুন্দর চিঠি এটাই। এত সুন্দর করে নীলা এর আগে কখনো লিখেনি। সে চোখ তুলে নিরুপমার দিকে তাকালো। নিরুপমা গালের নিচে হাত রেখে তাকে দেখছিল। সে তাকাতেই দ্রুত চোখ সরিয়ে নিল। লজ্জা পেয়ে বলল, পড়েছেন? এবার চলুন। এহতেশাম যন্ত্রের মতো করে বলল, কোথায় যাব? আমি জানি না। তবুও এদিকে না দেখে গাড়ি চালান। এহতেশাম হাসল। গুরুগম্ভীর গলায় শুধালো, অস্বস্তি হয় নীলা? নিরুপমা আরেকটু জড়সড় হয়ে বসল। লজ্জায় মাথা নোয়াতে নোয়াতে বলল, প্লিজ চলুন। এহতেশাম অস্পষ্ট হেসে স্টিয়ারিংয়ে হাত রাখল। তুতুনের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, চলো তুতুন সোনা, ফরজ কাজটা সেরে আসি আগে, এরপর বাকি কথা হবে। নিরুপমা হাত পা শক্ত করে বসেছিল। মাঝে একবার ঢোক গিলে তেষ্টা নিবারণের চেষ্টা করল। তুতুন এহতেশামের কোলে হাত পা ছড়িয়ে বসেছিল। এহতেশাম আশেপাশে দেখতে দেখতে খানিকটা বিরক্তির সুরে বলল, কি অদ্ভুত, এখানে কোনো কাজী অফিস নাই নাকি? এখানকার মানুষ কি বিয়ে করে না? নিরুপমা একবার চোখ তুলল। তারপর পাশ ফিরে করুণ চোখে এহতেশামের দিকে তাকালো। তারপর আবার চোখ নামিয়ে নিল। তার শাড়ির আঁচলের একপ্রান্ত সে একবার আঙুলে পেঁচাচ্ছিল, আবার কখনো সেটা খুলে নিয়ে কি যেন ভাবছিল। বেশ কিছু সময় নীরব থাকার পর নিরুপমা স্বাভাবিক হতে হতে বলল, মুস্তাফা, আপনি সত্যিই বিয়ে করবেন? এহতেশাম গাড়ি চালানোর ফাঁকে একবার তার দিকে তাকালো। তারপর পুনরায় সামনে দেখতে দেখতে বলল, হ্যাঁ, কোনো সমস্যা? না মানে? নিরুপমা একটু থামল। তারপর সামান্য কেশে বলল, আমার ভয় লাগছে। কাউকে না জানিয়ে এভাবে? এহতেশাম আচমকা ব্রেক কষল। নিরুপমা ঝাঁকুনি খেয়ে সামান্য সামনের দিকে ঝুঁকে গেল।
এহতেশাম স্টিয়ারিং থেকে হাত সরিয়ে তুতুনের পিঠে হাত রাখল। পাশ ফিরে বরফ ঠান্ডা গলায় বলল নীলা। জি। আপনি কি আমায় বিয়ে করতে চান না? নিরুপমা অপ্রস্তুত হয়ে সামান্য নড়ে উঠল। জোরতা থাকা সত্ত্বেও নিজের সাফাই টানার জন্য বলল না না। আপনি ভুল বুঝছেন মুস্তাফা। আমি সেটা বলিনি। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে। বলতে বলতে নিরুপমা থেমে গেল। বাকিটুকু বোঝার মতো বুঝো মেজর এহতেশামের আছে। নিরুপমা বলল বাড়িতে জানাজানি হলে ব্যাপারটা খুবই খারাপ দেখাবে। আমরা তো পরিবারের বাইরে গিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারি না মুস্তাফা। জানাজানি হবে না নীলা। এহতেশাম খুব ধীর গলায় উত্তর দিল। তুতুনের পেটের দুই পাশ থেকে হাত এনে আঙুলগুলো আড়াআড়ি করে বলল আমরা আমাদের বিয়ের কথা জানাচ্ছি না কাউকে নীলা। আপাতত বিয়েটা করি। তারপর বাড়িতে জানিয়ে আবার বিয়ে করব। নিরুপমা হতভম্ব হয়ে তার দিকে তাকালো। তার বোকা বোকা চাহনি দেখেই এহতেশামের হাসি পেল। নিরুপমা চোখ গোল গোল করে বলল 2 বার বিয়ে? জি। 2 বার বিয়ে। অদ্ভুত নাটকের মতো ব্যাপার। আপনার এমন মিলিটারি ক্যাম্পে আসা এর চেয়েও নাটকীয় ছিল। আমি হজম করে নিলাম না। নিরুপমা বলল কিন্তু আমার ভয় লাগছে। রাঙামাটি আসতে ভয় হয়নি? যদি হারিয়ে যেতেন? যদি একটা কিছু হয়ে যেত তখন? নিরুপমা মাথা নামিয়ে বলল সেটা আর এটা এক নয়। বিয়ে অনেক বড় ব্যাপার। এহতেশাম স্থির চোখে তার দিকে তাকালো। ঠান্ডা গলায় বলল তার মানে আপনি আমায় বিয়ে করতে চান না? এটাই তো। আহা আপনি বারবার ভুল বুঝছেন। আমি একা এত বড় সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি। সেটাই। বুঝতে পেরেছি। এহতেশাম পুনরায় গাড়ি স্টার্ট দিল। তাড়াহুড়ো করে কিংবা রাগ দেখিয়ে দ্রুত গাড়ি চালায়নি। বরং খুবই সাবলীল হয়ে আগের মতো করে ড্রাইভ করে গেল। তাকে দেখে মনেই হলো না যে কোনো একটা ব্যাপারে তার মনক্ষুণ্ণ হয়েছে। তাকে দেখালো একেবারেই শান্ত জড় পদার্থের মতো নির্লিপ্ততা। নিরুপমা উসখুস করে তার দিকে তাকালো। ধীর কণ্ঠে বলল একটু বোঝার চেষ্টা করুন। এভাবে আমার ভয় হয়। বুঝতে পারছি। সেজন্যই কথা বাড়াচ্ছি না। এহতেশামের চোয়াল শক্ত। মন দিয়ে ড্রাইভ করছে। চোখ লুকানোর জন্য চোখের উপর একটা রোদ চশমা চাপিয়েছে। নিরুপমা অপরাধীর মতো মুখ করে তার দিকে তাকালো। সেই করুণ চাহনি এহতেশামের দৃষ্টি এড়ায়নি। সে গিয়ারে হাত রেখে বরফঠান্ডা গলায় বলল এত হেজিটেট করার কিছু নেই। আপনার জীবনে পরিবার গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি। আমার সব সিদ্ধান্তের মালিক আমি। তাই আপনার দিকটা বুঝতে আমার সময় লেগেছে। দুঃখিত। আয় হায় আপনি তো রেগে গেলেন। এহতেশাম তাচ্ছিল্য করে হাসল। আমি একদম ঠিক আছি। নিরুপমা 2 হাত কোলের উপর ফেলে তার দিকে তাকালো। আপনি তো কিছুদিন বাদে ছুটিতে আসবেন। তখন বিয়ে করলে কি হয়? আবারও আকস্মাৎ ব্রেকে গাড়ি থামল। এহতেশাম চাপা স্বরে বলল কিছুদিন না। আরও 3 মাস। ওই আর কি। এহতেশাম 2 মিনিট কোনো কথা বলল না। নিরুপমাও অনুশোচনায় মাথা নামিয়ে বসে থাকল। ক্ষণিক বাদে এহতেশাম কণ্ঠ নামিয়ে ডাকল নীলা। হুম। আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই। সেটাও আজকে। বিয়ে না করে জড়িয়ে ধরলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে না? আপনি কি চান আমাদের প্রথম স্পর্শটা খুবই খারাপ কিছু হয়ে আমাদের স্মৃতিতে থাকুক? নিরুপমা বিস্ফারিত চোখে তার দিকে তাকালো। একটা কনকনে ঠান্ডা রক্তের ধারা তার শিরদাঁড়া বেয়ে তরতর করে নেমে এলো। নিরুপমা সেই রক্তের প্রবাহে বরফের মতো ঠান্ডা হয়ে গেল পুরো শরীর জমে গেল কোনো কাচের শোপিসের মতোই। নীরু ঢোক গিলে বলল জি। নীলা প্লিজ। এহতেশাম সিটে গা এলিয়ে মৃদুস্বরে বলল উই লিভ আ ভেরি আনসার্টেইন লাইফ নীলা। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। যেখানে একটা মুহূর্তই আমাদের কাছে সৌভাগ্যের মতো সেখানে 3 মাসের অপেক্ষা আমার কাছে গলার কাটা ব্যতীত আর কিছুই না। 3 মাস আমাদের যোগাযোগ হবে। আমি আপনাকে পত্র দিব আপনি দিবেন। আমাদের কথা হবে। তাহলে সেসবের মাঝে আপনি কেন আমার হতে পারেন না? আমি তো বললাম আপনার এই বিয়ে কাউকে জানাতে হবে না। ফিরে গিয়ে আমরা আবার বিয়ে করব পরিবারের সবাইকে জানিয়ে। কিন্তু এই 3টা মাস তো আমায় একটু শান্তি দিন নীলা। নিরুপমা আস্তে করে মাথা তুলল। থিতু হয়ে বলল আচ্ছা। আমি রাজি। কাজীর নাম মোজাম্মেল ইসলাম। 2 ঘন্টা খোঁজাখুঁজির পর এহতেশাম তার সন্ধান পেল। লোকালয়ের এক পাশে একটা টিনের ঘরে তার কাজী অফিসের অবস্থান। এহতেশাম তার সামনে চেয়ার টেনে বসল। তার কোলে তুতুন। তার গলা জড়িয়ে ঘুমাচ্ছে। নিরুপমা একবার আর চোখে তাদের দিকে তাকালো। সে খেয়াল করেছে তুতুন ছেলে মানুষের কোলে খুব আরাম করে ঘুমায়। ঘুমের মাঝে তার নিঃশ্বাস উঠানামা করে। নিরুপমার সেই দৃশ্য ভীষণ ভালো লাগে। মোজাম্মেল একবার চোখ ঘুরিয়ে দুজনকে দেখলেন। ভ্রুকুটি করে বললেন বিয়ে কি আপনারা 2 জন করবেন? এহতেশাম হাসকি স্বরে বলল জি। তাহলে এই বাচ্চা কার? নিরুপমা একটু অপ্রস্তুত বোধ করল। এহতেশাম নির্বিকার হয়ে বলল আমার। আপনার? বিয়ের আগেই বাচ্চা? কাজী লোকটা চোখ ছানাবড়া করে তার দিকে তাকালো। বিরক্তিতে এহতেশামের পুরো মুখ তেতো হয়ে এলো। সে দ্বিরুক্তি করে বলল না।
আগে এক জায়গায় বিয়ে হয়েছে, বউ ছেড়ে চলে গেছে। আহারে কষ্ট পাইলাম স্যার। এহতেশাম দাঁতে দাঁত চেপে বলল, আপনি দয়া করে নিজের কাজ করুন। আমার বউ গেছে, তাতে আপনার কান্দার কিছু নাই। নাই স্যার, এত সুন্দর মানুষেরও বউ যায়। আমার তো ওই মাইয়ার জন্যই আফসোস হইতেছে। তয় ম্যাডাম রে দেইখা আর আফসোস নাই। খুব মানাইছে দুইজনরে। এহতেশাম থমথমে মুখে তার দিকে তাকালো। একবার হাত ঘড়িতে সময় দেখে গম্ভীর হয়ে বলল, একটু তাড়াতাড়ি বিয়ের কাজ শেষ করুন। আমার ক্যাম্পে ফিরতে হবে। জি স্যার, অবশ্যই। স্যার দেনমোহর কত দিব? এহতেশাম বিরক্ত হয়ে বলল, আপনের যত মন চায় দিন। টাকা তো পরিশোধ করতে হয় স্যার। এহতেশাম মানিব্যাগ বের করল, গুনে বলল, 6,800 টাকা আছে। এটা তো অনেক কম স্যার। এহতেশাম দুই হাত মুষ্টিবদ্ধ করে চোয়াল শক্ত করে বলল, আমি ক্যাম্পে থাকি। এত টাকা কি সাথে নিয়ে ঘুরি? নিরুপমা তার হাবভাব বুঝেই চঞ্চল হয়ে বলল, আমার কোনো দাবি নাই। কাজী লোকটা কপাল কুঁচকে তার দিকে তাকালো। মোটা ফ্রেমের চশমাটা জায়গা মতো ঠেলে বলল, আপনি কোন মাঝহাব মানেন আপা? ইসলামী শরীয়তের বিধান হল বিয়েতে সর্বনিম্ন দেনমোহর 10 দিরহাম, অর্থাৎ 30,618 গ্রাম রূপা। 10 দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না। এহতেশাম দাঁত কিরমির করে বলল, আমার এই 6,000 টাকায় 30 গ্রাম রূপা আসবে না? তা তো অবশ্যই আসবে। তাহলে অযথা জ্ঞান দিচ্ছেন কেন? না মানে এটা তো সর্বনিম্ন। এহতেশাম কপালে হাত চাপল, মেজাজ ঠান্ডা রেখে সোজা হয়ে বসল। গলার স্বর স্বাভাবিক করে বলল, আপনি প্লিজ বিয়েটা পড়ান। আমার ক্যাম্পে ফিরতে হবে। নিরুপমার বিশ্বাস হলো না তার সত্যিই বিয়ে হয়ে গেছে। বিয়ে, কত ভারী একটা শব্দ। নিরুপমার জন্য আবার কিছুটা যন্ত্রণারও। কবুল বলতে গিয়েই নিরুপমা টের পেল তার গলায় একটা কিছু আটকে আছে। সে বলতে গিয়েও থেমে যাচ্ছিল বারবার। তার কেমন যে অস্বস্তি হচ্ছিল। রাহাত, একটা নাম, নিরুপমার জন্য একটা বিভীষিকার মতো। সেই নাম নিরুপমাকে কত রাত তাড়িয়ে বেরিয়েছে নীরুর সেটা মনেও নেই। নিরুপমা সেই যন্ত্রণার রজনী গুণে শেষ করতে পারে না। বিয়ে শব্দটা সামনে এলেই নিরুপমার কেমন যে লাগে। সে কপালের ঘাম মুছে এলোমেলো চোখে এদিক সেদিকে তাকালো। এহতেশাম তার এক হাত শক্ত করে ধরে বলল, চলো বাইরে যাই, আমাদের কাজ শেষ। তুতুনের ঘুম ভাঙার পরেই সে যেই মুখটা দেখল সেটা তার অল্প দিনের চেনা। সে দ্রুত পাশ ফিরে নিজের কাঙ্ক্ষিত মুখটা খোঁজার চেষ্টা করল। এহতেশাম তার পিঠে হাত রেখে বলল, মা আছে তুতুন। ডোন্ট ওরি। মা যাব। হুমম। এখন মা যাওয়া যাবে না, পড়ে যাবে। নিরুপমা জিপের সামনে দাঁড়িয়ে চোখ মেলে চারপাশ দেখছিল। জিপটা এখনো কাজী অফিসের সামনে। তুতুন গেছে শীষ করতে। এহতেশাম তাকে নিয়ে গেছে। এই কাজ সে করছে ভীষণ আগ্রহের সাথে। নিরুপমা বলল, আপনি পারবেন না, আমায় দিন। এহতেশাম জেদ করে বলল, কেন পারবো না? আমার নেই দেখে কি আমি কিছুই জানি না নাকি? সরুন তো, আপনি এদিকেই থাকুন, আমি আসছি। এহতেশাম এলো একটু পরে। নিরুপমা একটু সরে দাঁড়ালো পাশে। এহতেশাম পাশে দাঁড়ায়নি, সে দাঁড়িয়েছে মুখোমুখি। নিরুপমা অস্বস্তিতে মিলিয়ে এলো। লজ্জায় তার মুখ টকটকে হয়ে গেছে। এহতেশাম তুতুনকে গাড়ির উপর বসিয়ে তার পাশে এসে দাঁড়ালো। নিরুপমা তার সামনে, এহতেশাম আর তাদের মাঝে তুতুন। এহতেশাম তার দুই হাত নিরুপমার দিকে সামান্য বাড়িয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, নীলা ক্যানাই? নিরুপমার কান ঝা ঝা করে উঠল। সে তিরতির করে কাঁপতে থাকা হাতটা এহতেশামের দিকে কোনোরকমে বাড়িয়ে দিল। এহতেশাম সেই হাতটা আঁকড়ে ধরল। শুরুতে আলতো করে, তারপর একটু শক্ত করে। তারপর নিরুপমাকে লজ্জার চূড়ান্ত সীমায় নেওয়ার জন্য মাথা নামিয়ে তার দুহাতের পিঠে গাঢ় করে দুটো চুমু খেল। নিরুপমার তখন শুধু হাতই না, মৃগী রোগীদের মতন তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তুতুন অবাক হয়ে বলল, তুমি মাকে কি করছো? এহতেশাম হাসল, আমি মাকে সান্ত্বনা দিচ্ছি। নিরুপমা দুবার বড় করে শ্বাস টানল। এহতেশাম একটু ঝুঁকে তার মুখ দেখতে দেখতে বলল, একটা ছোট্ট আলিঙ্গন কি এই ফৌজির কপালে জুটবে? আগেই বলে দিচ্ছি, এরপর কিন্তু 3 মাস কেঁদে মরলেও আর কাজ হবে না। নিরুপমা কতক্ষণ বরফখণ্ডের মতো জমে গিয়ে দাঁড়িয়ে থাকল। তার শরীরের কাঁপুনি কমেছে, নিঃশ্বাসের মাত্রা স্বাভাবিক হয়েছে। কিন্তু হঠাৎই আবার সে ব্যাকুল হল। সমস্ত ব্যাকুলতা আর অস্থিরতার আধিপত্যে জর্জরিত হয়ে নিরুপমা আচানক ছুটে গিয়ে এহতেশামের শক্ত পেটানো বক্ষে সমুদ্রের নোনা জলের মতো করে আছড়ে পড়ল। এহতেশাম নড়ল না, সামান্য টলল না। উল্টো হাত বাড়িয়ে একটা হাত তার পিঠের উপর রাখল। নিরুপমা বোধ হয় এই প্রথম ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কাঁদল। একবার এহতেশামের শার্ট খামচে ধরে ক্ষণিক বাদেই তার ব্যান্ডেজ পেঁচানো স্থানে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি অনেক ভয় পেয়েছিলাম, অনেক বেশি। এহতেশাম উত্তরে কিছু বলল না, কেবল চুল সরিয়ে নিরুপমার কপালে ছোট্ট একটা চুমু খেল। তুতুন আঙুল খেতে খেতে বলল, তুমি মাকে আদল দিচ্ছ? এহতেশাম মৃদু হেসে মাথা নেড়ে বলল, হুম, দিচ্ছি।
তুতুন লজ্জায় মুখ লোকালো। মাথা নামিয়ে বলল, নজ্জা নজ্জা। এহতেশাম অবাক চোখে তার দিকে তাকায়। নিরুপমা কান্নার মাঝেও হেসে ফেলল। এহতেশাম হতাশ হয়ে বলল, উহ, আমি তো ভুলেই গিয়েছি সে অরুণিমার ভাগ্নে। তুতুন বলল, মা তুমি কাননা করছ কেন? আদল দিলে কেউ কাননা কয়? সেটাই তো। মা তো বোকা, বুঝে না। দেখি তুতুন সোনা, আমার কাছে আসো তো। এহতেশাম একটানে তাকে কোলে নিল। নিরুপমা তাদের ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। এহতেশাম তুতুনের সমস্ত মুখে এত এত চুমু খেল। আদরে আদরে ভরে উঠতেই তুতুন খিলখিলয়ে হেসে ফেলল। কপালে হাত চেপে বলল, এত আদল? হুম, এত আদল। তোমার খারাপ লাগছে? না, ভালো লাগছে। তুতুন হাত তুলে বলল, এখানেও আদল দাও। মাকে যে দিয়েছ এমন কলে। এহতেশাম আর নিরুপমা দুজনই একবার আর চোখে নিজের দিকে তাকালো। তারপর আচমকাই দুজন শব্দ করে হেসে ফেলল। এহতেশাম তুতুনের হাত দুটোতে ইচ্ছে মতন চুমু খেল। তুতুন তার গাল ধরে বলল, এখন আমি তোমাকে আদল দিবে। তুমি নববে না? বাবা তুমি আদল দিবে? আচ্ছা নড়ব না। তুতুন এগিয়ে গেল তার দিকে। তার কপালে কপাল ঘষল, গালের সাথে গাল। তারপর পর পর কয়েকটা ভেজা চুমুতে এহতেশামকে খানিকটা সিক্ত করে দিল। সে কতখানি সিক্ত হলো জানা নেই, তবে নিরুপমা রহমানের ভেতরটা পুরোপুরি বর্ষার অথই জলে তলিয়ে গেল। তার মনে হলো এত সুন্দর দৃশ্য দেখার পর দুনিয়ার বাকি সব দৃশ্য তার কাছে নস্যি। আচ্ছা, পৃথিবীটা এত অদ্ভুত কেন? স্রষ্টা কেন শুধু রাহাতের মতো লোক দিয়েই পৃথিবী পূর্ণ করেনি? কেন এর মাঝে মাঝে এহতেশামের মতো কিছু মানুষ এনে পৃথিবীটা বৈচিত্র্যময় করে দিয়েছেন? পুরুষ হওয়ার পরেও কিভাবে দুজন মানুষ এত ভিন্ন হতে পারে? কেউ বৈধতার সার্টিফিকেট পেয়ে শরীর ছুঁয়ে দেয়, আর কেউ শুধুমাত্র মন ছোঁয়ার জন্যই এতখানি সাধনা করে। আচ্ছা, মন কি কোনো মহা মূল্যবান জিনিস? মন না ছুঁয়েও তো সংসার করা যায়, সন্তান জন্ম দেওয়া যায়। তাহলে মুস্তাফার মতন বোকা লোকেরা কেন মন ছুঁয়ার জন্য এত তপস্যা করে? জীবনের পরিক্রমায় ডেস্ক ক্যালেন্ডার থেকে পাক্কা 2 মাস গায়েব। নিরুপমার রাঙামাটি থেকে ফিরে আসার 3 মাস কেটে গেছে। সুচিস্মিতার বিয়ের বয়স হয়েছে 3 মাস। জীবন একটা নির্দিষ্ট গতিতে আপন স্রোতে এগিয়ে যাচ্ছিল। সেই স্রোতে অরুণিমার ছোট্ট সংসারটাও কোনোরকমে ভেসে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছিল। গোধূলির আলোতে ঢাকা পড়েছে সমস্ত শহর। ঢাকার রাস্তায় তখনও যানবাহনের কোলাহল, বাতাসে কালো ধোঁয়ার দূষণ। অরুণিমা মাত্র নামাজ পড়ে বারান্দায় পা রাখল। গতকাল তার শরীরে একটু জ্বর ছিল। তার প্রভাবে আজকেও শরীর কিছুটা খারাপ। মাথা ঝিমঝিম করছিল। বাগানে কয়েকটা সুন্দর চারাগাছ আছে। হামাদ তাকে সেগুলো কিনে দিয়েছিল। অরুণিমা মনে করে গাছগুলোতে পানি দেয়। পানি দিতে দিতে বিরাট বড় বাড়ির বাগানের দিকটা দেখে। সেই সাথে দেখে প্রকাণ্ড সেই অশ্বত্থ গাছ। গাছের ডালপালা ঝুঁকতে ঝুঁকতে মাটি ছুঁয়েছে। এমন ভুতুড়ে গাছ অরুণিমার কেমন যেন লাগে। সে দ্রুত পর্দা টেনে ঘরে এলো। সেই সন্ধ্যায় অরুর মন খারাপ করার মতো একটা ব্যাপার ঘটে গেল। 7টা নাগাদ জগলুর কণ্ঠে সে নিজের ঘর থেকে বেরিয়ে দোতলার খোলা করিডোরে এসে দাঁড়ালো। রেলিংয়ে হাত রেখে বেশ ব্যস্ত হয়ে নিচের দিকে তাকাতেই তার সমস্ত শরীর ঝংকার তুলে থরথরিয়ে কেঁপে উঠল। অভির অ্যাক্সিডেন্ট হয়েছে। দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় অভি বাইক থেকে ছিটকে রাস্তার এক মাথায় গিয়ে পড়েছে। কিন্তু স্বস্তির ব্যাপার, হেলমেট থাকায় মাথায় কিছু হয়নি। কিন্তু পড়ে গিয়ে হাত পা সব কেটে ছিঁড়ে একাকার হয়েছে। তার সমস্ত শরীরে ব্যান্ডেজ বাদে অরু আর কিছুই দেখল না। সে হতবিহ্বল হয়ে নিচে নেমে এলো। কথা বলতে গিয়ে সে টের পেল তার কণ্ঠরোধ হয়ে আসছে। কোনো কথাই আর কণ্ঠনালী ভেদ করে বের হতে পারল না। তাকে দেখে জগলু সামান্য স্বাভাবিক হয়ে বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছে। মাথায় কোনো ব্যথা পায়নি, তবে পুরো শরীর ছিলে গেছে। অরুণিমার 2 চোখ তখন ব্যথায় ছলছল। অভি একবার চোখ তুলে তার দিকে তাকালো। অভির 2 চোখে কোনো তাড়াহুড়া কিংবা যন্ত্রণার লেশমাত্র নেই। সে চেষ্টা করছিল জগলুকে ছেড়ে নিজ থেকে হাঁটার। জগলু তার হাতটা শক্ত করে চেপে ধরে সামান্য ধমকের সুরে বলল, সবকিছুতে বাড়াবাড়ি করিস না তো। তুই একা একা পারবি না অভি। সে তাকালো অরুণিমার দিকে। বিক্ষিপ্ত মেজাজে বলল, ডাক্তার বলেছিল 2 দিন হসপিটালে থেকে যেতে। সে জেদ করে থাকেনি, কোনোরকমে ড্রেসিং করিয়েই চলে এলো। 2 দিন হাসপাতালে থাকলে তার কোন ক্ষতি হতো শুনি? অরু উত্তর দিল না। নরম চোখে সে অভির শরীরের সমস্ত ক্ষত দেখে নিল। অরুণিমার মতো দুরন্ত আর মিষ্টি স্বভাবের মেয়েটা হঠাৎই কেমন ঠান্ডা হয়ে গেল। সম্মুখ গতিতে সামনে এগিয়ে এসে একটা হাত অভির দিকে বাড়িয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, হাত ধরো হামাদ। তুমি একা একা পারবে না। অভি সেই কণ্ঠ শুনেই সাথে সাথে মাথা তুলে তার দিকে তাকালো। এই শান্ত মোলায়েম আর শ্রুতিমধুর কণ্ঠ এতদিন বাচ্চামো আর উচ্ছ্বাসের নিচে চাপা পড়েছিল। ওই 2 চোখে সেদিন অভি শুধু মলিনতাই দেখল। অভি আস্তে করে তার হাতটা অরুণিমার হাতের উপর রাখল। আজকাল মেয়েটা কেমন যে অদ্ভুত আচরণ করে। অরু আস্তে করে বলল, চলো ঘরে চলো হামাদ।
একটি মেয়ে, যার স্বভাব প্রতিটা কথায় প্রশ্ন করা, যার স্বভাব সবকিছুতে আবেগ দেখানো। সেই মেয়েটা এত বড় ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখালো না, চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলল না, অভির বিধ্বস্ত শরীর দেখে হু হু করে কেঁদে উঠল না। অভি তো সেই অরুণিমাকে চিনতেই পারল না ঠিক মতো। মেয়েটা কেমন যে শান্ত হয়ে গেল হুট করেই। অভি খাটে বসেই গম্ভীর গলায় বলল, জগলু বাড়িয়ে বলেছে অরুণিমা। আমি অতটাও আঘাত পাইনি। অরু একটা বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, বুঝেছি। তুমি এমন চুপ হয়ে গেলে কেন? এভাবেই। অরুণিমা একটা বালিশ টেনে তার পিঠের পেছনে দিল। ঘরের সমস্ত জানালা বন্ধ করে পাখা ছেড়ে সে অভির সামনে এসে বসল। জানতে চাইল, কেমন করে অ্যাক্সিডেন্ট করলে হামাদ? ইউটার্ন নিতে গিয়ে। ওহ। অরুণিমা খুব নির্বিকার হয়ে কথাটা বলল। কিভাবে ইউটার্ন নিতে গিয়ে এত বড় ঘটনা ঘটল, কোন গাড়ি তাকে ধাক্কা দিল, এমন কোনো প্রশ্ন করে সে অভিকে বিরক্ত করে তুলল না। উল্টো চুপচাপ হেঁটে খাটের অন্য মাথায় বসল। অভি মনোযোগ দিয়ে তার দু চোখ দেখল। দু চোখে স্বচ্ছ চকচকে পানি। অথচ অরুণিমা একবারও শব্দ করে কাঁদল না। অভি বলল, অরুণিমা তুমি কি ভয় পেয়েছ? খুব বেশি ভয় পেলে আমার কথা বন্ধ হয়ে যায় হামাদ। অরুণিমা পিঠের পেছনে একটা বালিশ রেখে তার উপর ঠেস দিল। কাত হয়ে অভির দিকে দেখে তার ব্যান্ডেজ মোড়ানো হাতের উপর নিজের রুগ্ন হাতটা রেখে ধরে আসা কণ্ঠে বলল, আমার বাবার মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে। তখন আমার বয়স খুব অল্প। ঝাপসা ঝাপসা কিছু মনে আছে। বাবার লাশ এনে রাখলো বাড়ির দুয়ারে। কেমন রতে মাখা একটা শরীর। এখনো কিছু কিছু জিনিস মনে পড়ে। বাবাকে ধোয়ানোর সময় একটা সমস্যা হলো। বাবার রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। 2-3 বার গোসল করানোর পরেও বাবার শরীরটা বারবার রক্তে ভেসে যাচ্ছিল। নীরু আপা খুব কান্না করছিল, মা জ্ঞান হারাচ্ছিল বারবার। আর আমি পাচ্ছিলাম ভয়। যেই মানুষের কোলে চট করে উঠে পড়া যেত সেই মানুষটার শরীর চটচটে লাল রঙে ঢাকা। আমি খুব ভয় পেলাম জানো। ভয়ে আমি বাবার কাছে যেতেও পারছিলাম না ঠিক মতো। সেই থেকে এই অ্যাক্সিডেন্ট শব্দটা আমি নিতে পারি না। আমার খুব ভয় হয়। তুমি অমন করে আমার সামনে এলে আমি খুব ভয় পেয়ে গেলাম হামাদ। আসলে আমরা যতই আনন্দ উল্লাসে থাকি না কেন, দিন শেষে আমাদের সবারই কোনো না কোনো দুঃখ থাকে, তাই না? অভি একটা ঢোক গিলে বলল, তুমি এভাবে কথা বলছো কেন অরুণিমা? কিভাবে বলছি? এই যে কেমন কঠিন কঠিন কথা। ভয় পেলে আমি একটু কঠিন কথাই বলি। অভি আস্তে করে বলল, তুমি আমার উপর রাগ অরুণিমা? না তো। তোমার উপর কেন রাগ হব? তুমি আজকাল কেমন যে করো। কেমন করি? খুব চুপ হয়ে থাকো। দেখলে মনে হয় তুমি কোনো কিছু নিয়ে খুব বেশি হতাশ। নিজ থেকে কথাও বলো কম। এমন অরুকেই কি তুমি চাওনি? কথাটা কেমন যে তীরের ফলার মতো বুকে গিয়ে বিঁধল। অভি বলতে গিয়েও থেমে গেল। কথা সব বুকেই আটকে গেল। দগদগে ঘা হয়ে ছড়িয়ে যেতে চাইল সর্বাঙ্গে। অরু রাত 9টার দিকে খাবারের প্লেট হাতে ঘরে এলো। অভি একবার তার পরনের শাড়িটা দেখল। ইদানিং সে শাড়িই পরে। সে শুধু শাড়ি পরছে ব্যাপারটা এমন না। সে রিজওয়ানার সাথে কাজ করছে, সময় মতো পড়াশোনা করছে, কথা বলছে, খুবই নিচু স্বরে নিজের মতো করে ঘুমাচ্ছে, নিজের যত্ন নিজেই নিচ্ছে। এই সব কিছুতে অভি যেন নিজেকে তার জীবনের কোনো ভূমিকাতেই দেখতে পেল না। অথচ 3 মাস আগে অরুণিমার জীবনে অভি বাদে আর কোনো কিছুর কোনো অস্তিত্বই ছিল না। অথচ 3 মাসের ব্যবধানে অরুণিমা রহমান কেমন যে শক্ত খোলসে নিজেকে ডেকে নিল। সেই মেয়েটা আর অভির কাছে বায়না নিয়ে এলো না, তার কাঁধে নাক ঘষল না, এতগুলো দিনেও সে কোনো সিনেমা দেখার ইচ্ছে পোষণ করল না। একটা সত্তার এই আচানক পরিবর্তন অভিকে উন্মনা করল। অভি বহুবার চেষ্টা করেও বেড়াল ছানার মতন আদুরে অরুণিমাকে আর খুঁজে পেল না। অরুণিমা ভাত মেখে একটা লোকমা তুলে তার দিকে বাড়িয়ে দিল। আস্তে করে বলল, নাও খাও। অভি মুখ খুলল। লোকমা মুখে নিয়ে ইশারায় জানতে চাইল, তুমি খেয়েছো? খাবো। আগে তুমি খাও। অভি আর কোনো কথা বলল না। অরুণিমা তাকে খাওয়ানো শেষে তার সামনে এসে বসল। কপালে হাত রেখে বলল, শরীরটা গরম লাগে কেন বলো তো? জ্বর টর আসবে নাকি? ঔষধ খাবে? না, প্রয়োজন নেই। অরুণিমা বলল, আচ্ছা। তুমি শুয়ে পড়ো। শরীরে তো ভালোই ব্যথা। একটু ঘুমালে ভালো লাগবে। অভির মন চাইল অরুর হাতখানা চেপে ধরে বলতে, তুমি শরীরের ব্যথা দেখলে, অথচ মনের ব্যথা দেখলে না। অভি তার কিছুই বলেনি। সে শুয়ে গেল চুপচাপ। শুরুতে শরীরের ব্যথা প্রকট হয়নি। কিন্তু রাত বাড়তেই যখন চেতনানাশক ঔষধের কার্যকারিতা কমে এলো, তখন প্রচণ্ড ব্যথায় অভির সমস্ত শরীর বিবশ হয়ে উঠছিল। সে চোখ খুলতেই অরুণিমাকে দেখল। অরু তার শিয়রে বসা। তার এক হাত অভির মাথায়। সে আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, বেশি খারাপ লাগে হামাদ? মাথায় পানি দিব? অভি বাকহারা হয়ে তাকে দেখে। মুখের কথা মুখেই থেকে গেল তার। প্রত্যুত্তরে অরুণিমাকে কিছুই বলা হয়নি। বাচ্চা অরুণিমাকে অনেক কিছুই বলা যেত। কিন্তু এই পরিপূর্ণ নারী অরুণিমাকে কিছু বলা সম্ভব না। হামাদ শিকদার তো তার সামনে মুখই খুলতে পারে না।
সকালের ঘুম ভাঙতেই অভি তাজ্জব হয়ে আবিষ্কার করল অরুণিমা আগের মতো করেই তার শিয়রে বসা। সে ঝিমুচ্ছিল বসে বসে, অথচ পুরোপুরি ঘুমাচ্ছিল না। অভি হকচকিয়ে উঠে ডাকল, অরুণিমা, এই মেয়ে। অরু ধরফরিয়ে উঠল। তাড়াহুড়ো করে বলল, কি কিছু লাগবে? তুমি এখনো ঘুমাওনি অরুণিমা? না। অভি কিছুটা ধমকের সুরে বলল, কেন? কারণ তোমার যদি রাতে কিছু লাগে তাই। অরুণিমা, হুম। তুমি পাগল হয়ে গেছো? অরু কেমন যে আশাহত হলো। মলিন চোখে অভির দিকে চেয়ে বলল, এখনো কি আমি তোমার পছন্দের মেয়ে হতে পারিনি? আফসোস। অভি কেমন হতবুদ্ধি হয়ে যায়। অরুণিমার এই নির্লিপ্ততা অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। অভি এই মেয়েকে চেনে না। এই মেয়েকে দেখতেই তার কণ্ঠনালীতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। অরুণিমা বলল, তুমি মিথ্যা বলেছ। তোমার ক্ষত আসলে অনেক গভীর। হাসপাতালে না গেলে আরও বাড়বে। অভি পুনরায় বালিশে মাথা রাখল। পায়ের কাছে পড়ে থাকা চাদরটা সামান্য টেনে তুলে দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি ঠিক আছি। হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। অরুণিমা 2 মিনিট অপলক দৃষ্টিতে তার দিকে তাকালো। কোনো শব্দ নাই, আওয়াজ নাই, মুখ ফুটে কোনো অভিব্যক্তি নাই। তাকে দেখালো একেবারেই শান্ত। কিছুক্ষণ বসে থেকে সে বিনা শব্দে উঠে বারান্দায় চলে গেল। বারান্দার গাছগুলোতে আজ পানি দেওয়া হয়নি। সকালের মিঠে রোদ পর্দা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করতে চাইছিল, কিন্তু পর্দার ভার বেশি হওয়ায় সেটা ভেদ করে খুব কম আলোই ঘরের ভেতর এলো। তবুও যেটুকু এলো তাতে ছোট্ট ঘরটা কমলা বর্ণ ধারণ করল। জগলু বালিশের উপর উপুর হয়ে শুয়েছিল। চুলগুলো কপালের উপর অবিন্যস্ত হয়ে পড়েছিল। উদাম শরীরে সূর্যের আলো পড়তেই সেটা ঝকঝক করে উঠল। তার টানা ঘুম ভাঙল চায়ের কাপের ক্যাচক্যাচ শব্দে। সে বিরক্তিতে কপাল কুঁচকালো, মাথার নিচে থাকা বালিশটা মাথার উপর চাপিয়ে দিয়ে মহাবিরক্ত হয়ে বলল, মিতা, প্লিজ এখনই ঘুম থেকে তোলো না। আমি এত আগে উঠি না ঘুম থেকে। সুচিস্মিতা হেঁটে গিয়ে খাটের পাশে থাকা সাইড বক্সের উপর বসল। তার মুখে এক টুকরো কোমল হাসি। সে 2 হাতে 2টো কাপ ধরে ডাকল, জুহাইর। মিতা, প্লিজ। তুমি উঠবে জুহাইর? না। ঠিক আছে। আমার অফিস একটু পর। আমি ফিরব সন্ধ্যার দিকে। তুমি ঘুমাও। জগলু নড়ে উঠল। মুখের সামনে থেকে বালিশ সরিয়ে চোখ ডলতে ডলতে উঠে বসল। তার চোখে ঘুম বারবার ঢুলে পড়ছিল। সুচিস্মিতা চুপ হয়ে তার ঢুলতে থাকা শরীরটা দেখে। জগলু চোখ মুখ ঘষে পুরোপুরি চোখ খুলে তারপর মিতার দিকে তাকালো। চোখাচোখি হতেই সে গাঢ় করে হাসল। আড়মোড়া ভেঙে বলল, শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা মিতা, তুমি রোজ এমন সময় করে কিভাবে উঠো? সুচিস্মিতা হেসে বলল, আমার অভ্যাস আছে। আমি খুব অলস। ঘুম ভাঙতে চায় না আমার। তা তো দেখতেই পাচ্ছি। জুহাইর একটু লজ্জায় পড়ে বলল, তুমি কি আমার উপর বিরক্ত হও না? এই যে তোমার মতো গুণী মেয়ে কিনা আমার মতো বর পেল। না। আমি অবাক হই। আমার মতো ছন্নছাড়া মেয়ে কি করে তোমার মতো মিষ্টি মানুষ পেল তা ভেবে অবাক হই। মিতা চায়ের কাপটা তার দিকে বাড়িয়ে দিল। গালের নিচে হাত রেখে বলল, জুহাইর। জি। তুমি আজ বিকেলে আমার অফিসের বাইরে আসবে। তারপর? তারপর আমরা একটু রিকশায় করে ঘুরব। জুহাইর হাসে। মাথা নেড়ে বাধ্য ছেলের মতো বলে, আচ্ছা, আসব। আমরা রিকশা দিয়ে ঘুরব। শহর দেখব, শহরের মানুষ দেখব। আচ্ছা, দেখব। আর এখন আমরা চা খেতে খেতে কথা বলবো। জুহাইর খাটের সাথে ঠেস দিয়ে বসল। বলল, আচ্ছা। কিন্তু কেমন কথা? এমনি। যা মাথায় আসে তা। রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, সবকিছু। বাবা, অত কঠিন জিনিস বুঝি না। তাহলে বলো আমাকে কেমন লাগে? জুহাইর হাসি হাসি মুখে তার দিকে তাকালো। গভীর স্বরে বলল, তোমাকে? তোমাকে আমার নীল অপরাজিতা ফুলের মতো লাগে। নীল অপরাজিতা? মিতার ভ্রুদয় আপনা আপনি অবস্থানচ্যুত হল। হুম। নীল অপরাজিতা। ওই ফুলটা আমার অনেক পছন্দের। নামটা এর চেয়েও বেশি পছন্দের। অপরাজিতা। তুমিও আমার কাছে তাই মিতা। তোমাকে কখনো কোনো পরাজয় ছুতে না পারুক। এটাই চাই। মিতা তার কথা শুনে। খুব মন দিয়ে শোনে। শুনতে শুনতেই যে কখন তার চোখ ভিজে যায় সে টেরও পায় না। নীলা। কাঠগোলাপের ভালোবাসা নিবে। কতকাল তোমায় দেখি না, সেই স্নিগ্ধ মুখটার কথা খুব মনে পড়ে। তুতুনের ওই গোলগাল মায়াভরা মুখটার কথা ভীষণ মনে পড়ে। তাকে আদল দেওয়ার অভিপ্রায় ভেতরটা ছটফট করে। সেদিন বিকেলে তুমি অভিমান নিয়ে চলে গেলে। আমি পুরো রাত অস্বস্তিতে ছটফট করে কাটিয়েছি। তুমি না নিজেকে বুদ্ধিমতী বলেছ? তাহলে এমন বোকার মতো কাজ কেন করতে চেয়েছিলে? রাঙামাটির মতো জেলায় একটা মেয়ের একা একা থাকা কতটা ভয়ঙ্কর তুমি জানো? এই জনপদে মানুষ অনেক কম। কোনো একটা বিপদ হলে মানুষের কাছে ছুটে যেতে যেতেও তো অনেকটা সময় লেগে যাবে। রাঙামাটি কি ঢাকার মতো জনবহুল বলো? তুমি যে আর 2টো দিন থাকতে চাইলে সেই ইচ্ছে আমি কিভাবে পূরণ করি বলো? তুতুন কত ছোট, এখানে তো প্রতিদিন শিশু অপহরণের খবর ছাপে। তুমিই বলো এমন একটা জায়গায় তোমাদের ফেলে আমি ক্যাম্পে থাকতে পারতাম?
আমি তো চিন্তায় অসুস্থ হয়ে যেতাম। তাই দিনের আলো থাকতেই তোমাদের পাঠিয়ে দিলাম। নীলা, একটা কথা শোনো, কাছাকাছি থাকার চেয়েও নিরাপদে থাকা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই ওই এলাকা সম্পর্কে আমার চেয়ে বেশি জানো না? কিন্তু এসব বলে আর কি বা হবে? তুমি তো রাগ করে নিলে বাচ্চাদের মতো। আমি তোমার সেই অভিমানী চোখ দুটোর কথা মনে করলেই আর ঘুমুতে পারি না। আমি তোমায় পেয়ে অতি সুখে দিশেহারা হয়ে একটা জিনিস বেমালুম ভুলে গেছি। তোমার জন্য অনেক আগে একটা ব্রেসলেট কিনেছিলাম, কিন্তু সেটা তোমায় দিতে মনে নেই। ক্যাম্পে ফিরে ড্রেস চেঞ্জ করার সময় এটা দেখে আমার এত মেজাজ খারাপ হলো, কত সুন্দর লাগতো তোমায়, আফসোস আমি দেখলাম না। নীলা, মন খারাপ করে থেকো না। 3টা মাসই তো, দেখবে চোখের পলকেই কেটে গেছে। তোমাদের বাসটা যে সাই সাই করে চলে গেল আমায় ফেলে, সেই দৃশ্য এখনো চোখে ভাসে। আমি তো বুঝতেই পারছি না মানুষ এত সুন্দর একটা পরিবার ফেলে ক্যাম্পে থাকে কেমন করে। এই ঝিঝি ডাকা নিস্তব্ধ রাতে চারপাশের কৃষ্ণকালো অন্ধকারকে দূরে ঠেলে আমি মুস্তাফা তোমায় একটি কথা বলতে চাই। তোমার মতো কেউ আর আমার জীবনে আসেনি। তুমি এক মুঠো কাঠগোলাপ হয়েই জীবনে এলে নীলা। বহুবার ভেবেছি কি এমন আছে তোমার মাঝে। কোনো উত্তর পাইনি। তবে এইটুকু জানি, যা তোমার মাঝে ছিল তা এই পুরো জগতের কারো মাঝে ছিল না। অথবা বলতে পারো স্রষ্টা এমন করে আমার জীবনে তোমায় আনলেন যে তুমি বাদে পৃথিবীর কিছুই আর আমার চোখে সুন্দর হয়ে ধরা দিল না। একটা কথা তোমায় বলা হয়নি, তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি আমার কাছে আছে। আমি রোজ সেটা দেখি। তোমার চোখ, তোমার হাসি, সবকিছু দেখি। তোমার মতো বিষণ্ণ সুন্দর মেয়ে এই ব্রহ্মাণ্ডে আর একটিও নেই। নীলা, সব অভিমানের শেষে তুমি কি আমার ভালোবাসা নিবে? ভালোবাসা বাদে আমি আর কি বা দিতে পারি তোমায়? নিরুপমা চিঠি পড়া শেষেই চিঠির উপর ছোট করে একটা চুমু খেল। এই চিঠিটা সে প্রায় রোজই পড়ে। চিঠিটা সে হাতে পেয়েছিল 3 মাস আগে রাঙামাটি থেকে আসার পর। এহতেশাম লিখেছিল তাকে। কত আদরভরা একটা চিঠি! নিরুপমা কি ওই চিঠিখানা নিয়েই একটা জীবন পার করে দিতে পারে না? এহতেশাম আজকাল তেমন ফোন দিতে পারে না। দিলেও কোনোরকমে 2 মিনিট কথা বলেই কেটে দিতে হয়। কখনো আবার লাইন পায় না ঠিকঠাক। নিরুপমা রোজ ফোন হাতে তার অপেক্ষা করে। কখনো ফোন আসে, কখনো আসে না। আজ ফোন এলো মিতা আপার। সে ধরতেই অন্য পাশ থেকে সুচিস্মিতা বলল, নিরু, তুতুনের প্রিয় রং কি বলো তো? তুতুনের? তার তো সব রঙই ভালো লাগে, লাল, নীল, হলুদ, সবুজ সব। কিন্তু কেন? আর বলো না। আমি আর জুহাইয়ের রিকশা দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। নিউ মার্কেট আসতেই একটা ভ্যানের দিকে চোখ গেল। বাচ্চাদের জুতার ভ্যান। কিসের রিকশা, ভ্রমণ কিসের কি! আমি লাফিয়ে লাফিয়ে নেমে এলাম। জুতাগুলো এত সুন্দর, আফসোস আমার কোনো বাচ্চা নাই। নিরুপমা ফিক করে হেসে দিল। নাই তো কি হয়েছে? থাকতে কতক্ষণ? হুহু, ছাড়ো তো এসব। আমার তো এই ভ্যান থেকেই জুতো কিনতে হবে। কিন্তু সমস্যা হলো 4 জোড়া পছন্দ হয়ে গেছে। হাতে টাকা থাকলে 4 জোড়াই নিতাম। কিন্তু অত টাকা নেই। মিতা আপা। কি? একটাও নেওয়ার দরকার নেই, খামোখা টাকা নষ্ট। মিতা বিরক্ত হলো। চুপ করো তো তুমি। শোনো, তুতুনকে বলো সে কি স্পাইডারম্যান পছন্দ করে। একটা স্পাইডারম্যানের জুতাও ভালো লেগেছে। নিরুপমা মাথায় হাত চেপে ক্লান্ত হয়ে বলল, মিতা আপা, তুতুন একদম ছোট বাচ্চা। এসবের কোনো দরকার নেই। তুমি তাড়াতাড়ি রিকশায় উঠো তো। ধ্যাত, তোমার সাথে কথা বলাই বৃথা। আমার অরু সোনাই সেরা। যা জানতে চাই সব বলে দেয়। কোনো রাগঢাক নাই। তোমার যত রাগঢাক। রাখো তো ফোন। আর বিরক্ত করো না আমাকে। মিতা মুখের উপর ফোনটা কেটে দিল। নিরুপমা বোকা হয়ে কতক্ষণ স্ক্রিনের দিকে চেয়ে থাকল। মিতা আপা এক অদ্ভুত প্রজাতির মানুষ। জুহাইরের সাথে তার বিয়ে হয়েছে 3 মাস আগে। বিয়েতে নিরুপমা ছিল না। সে তখন রাঙামাটির পথে। মিতা আপা খুব রাগ হলো সে এলো না বলে। নিরুপমা বান্ধবীর বিয়ের দোহাই দিয়ে কোনোরকমে তার মান ভাঙিয়েছে। আপা মাঝে মাঝেই ফোন দেয়। তুতুনের জন্য এটা সেটা কিনে। নিরুর জন্যও কিনে। শুধু যে তাদের জন্য কিনে এমন না। সে অরু, জুহাইয়ের, ফারহানা, ফরিদা, জামশেদ, সাইমা সবার জন্যই কেনাকাটা করে। আচ্ছা, মিতা আপা কি মানুষ হারাতে ভয় পায়? সেজন্য উপঢৌকন দিয়ে সে আশেপাশের মানুষদের প্রিয় হয়ে থাকতে চায়? একটু স্নেহ, একটু সঙ্গ, একটু ভালোবাসা কি কখনো এত মূল্যবান হতে পারে? 3 দিন পর অভি একটু হাঁটাচলা করতে পারল স্বাভাবিক হয়ে। অরুণিমা বলল, তুমি কিছু খাবে? না, আমার খিদে নেই। কিন্তু তুমি তো কিছু খাওনি। অভি চোখ তুলে বলল, তুমিও তো কিছু খাওনি। খেয়েছি। ভার্সিটি থেকে এসেই খেয়েছি। অভি তার ডান হাতের কবজি চেপে ধরে বলল, অরুণিমা একটু বসো তো আমার পাশে এসে। অরু পুতুলের মতো হেঁটে তার পাশে এসে বসল। ঠোঁট গোল করে বলল, কি? তোমার কি হয়েছে অরুণিমা? কি হবে আমার? আমার কি কখনো কিছু হতে পারে? শেষের কথাটা কি অরু ঠেস মেরে বলল। অভি একটা শ্বাস ছেড়ে বলল, কি হয়েছে অরুণিমা? আমায় বলো। আমার কিছু হয়নি। আমি ভালো বউ হতে চাইছি।
সেটার কোনো প্রয়োজন নেই। তুমি যেমন আছো এমনই থাকো। না, এমন হলে তো জায়গায় জায়গায় আমার ধমক খেতে হবে। অরুণিমা কি যা তা বলো তুমি? এই যে, এখনো ধমকাচ্ছ। বলতে বলতেই অরুণিমার কণ্ঠ জড়িয়ে এলো। সে টেনে টেনে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। অভি শটান হয়ে বসে তার দিকে তাকালো। অরুণিমা কণ্ঠ নামিয়ে বলল, তুমি কোনোদিন আমার কষ্ট শুনতে চেয়েছো হামাদ? কোনোদিন আমার কষ্ট জানতে চেয়েছো? নাকি সারাদিন খিলখিল করি বলে ভেবেই নিয়েছো এই মেয়ের শরীরে কোনো রাগ, দুঃখ, কষ্ট, হতাশা কিচ্ছু নেই? যদি এমন ভেবে থাকো তাহলে তুমি ভুল। আমাদেরও কষ্ট আছে হামাদ। আফসোস তুমি কখনো শুনতে চাওনি। অভি ফ্যালফ্যাল চোখে তার দিকে তাকালো। বলল, তুমি এত কঠিন কঠিন কথা কেন বলছো অরুণিমা? কঠিন কথা না, এগুলো আমার জমানো কথা। তুমি শুনোনি, শুনতে চাওনি। অরুণিমা মুখের সামনে থেকে চুল সরালো। আরেকটু এগিয়ে এসে মলিন মুখে বলল, তোমার জীবনের তো অনেক কষ্ট। অথচ আমাদের জীবনও যে কোনো ফুলের বাগান না, সেটা কোনোদিন তোমার মাথায় আসেনি। একটা কথা জানো হামাদ? আমাদের বাসাটা না খুব ছোট ছিল। দেয়ালের রং খসে পড়ত, বর্ষার দিনে বৃষ্টির পানি পড়ত। এখন অবশ্য মেরামত হয়েছে। কিন্তু আগে এমনই হতো। সে বাসায় আমরা থাকতাম। মন খারাপ করার সময় কোথায়? নিজের প্রয়োজনটুকু মেটাতে তো আমাদের যান যায় অবস্থা। আচ্ছা হামাদ, তোমার কাছে সুপাত্রের সংজ্ঞা কি বলো তো? আমাদের কাছে সুপাত্রের সংজ্ঞা হলো এমন একটা লোক যে আমাদের 3 বেলা খাওয়াতে পারবে আর বিনিময়ে কোনো যৌতুক নিবে না। ব্যাস, সেটাই আমাদের জন্য সুপাত্র। একবার ভাবতে পারো, মিতা আপার মতো মনের মানুষ বেছে নেওয়ার সুযোগ আমরা কখনোই পাই না। বিয়ের পরে স্বামীকেই মনের মানুষ বানানোর চেষ্টা করি। সেই চেষ্টায় কেউ সফল হই, কেউ ব্যর্থ। অরুণিমা চোখ মুছল মাথা তুলে বলল, আমার বিয়ের সময় কেউ আমার অনুমতি নেয়নি। পাত্র রাজি, এটাই বড় কথা। আমার মতামতের কোনো গুরুত্ব সমাজে নাই। যাক, মেনে নিলাম সব। নীরু আপার মতো প্রাণপণ দিয়ে সংসার করতে চাইলাম। অরুণিমা দুহাতে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করে বলল, নীরু আপার ওই ঘটনার পর আমাদের জীবন কেমন হয়েছিল তার খোঁজ তুমি নিয়েছিলে? আশেপাশের লোকজন আমার আপাকে নোংরা কীটের চোখে দেখত। তোমার সবচেয়ে কাছের মানুষের সাথে যদি এমন কিছু হতো তবে তোমার কেমন লাগতো বলো? আমাকে যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো কেউ বেসে থাকে সেটা নীরু আপা। আপা না খেয়ে আমায় খাওয়াতো। ওই ভালোবাসা তুমি বুঝবে না। কিন্তু আপার মতো হাসি খুশি মানুষটা হঠাৎই কেমন হয়ে গেল? তুমি কোনোদিন সেই কষ্ট বুঝবে? না, বুঝবে না। দুঃখের পৃষ্ঠা আমাদেরও কম না হামাদ। কিন্তু আমাদের কাছে এসে কেউ আমাদের দুঃখ জানতে চায় না। কেউ জানতে চায় না কতখানি কষ্টের পর মানুষ নতুন করে কষ্ট পেতেই ভুলে যায়। কেউ না। একটা ঢোক আনমনে অভির কণ্ঠনালী বেয়ে নেমে এলো। অনুতাপে অনুশোচনায় শরীর হিম হয়ে এলো বোধ হয়। অরুণিমা ঝড়ো করে কেঁদে উঠে বলল, তোমাকে আমি ভালোবেসেছিলাম হামাদ। ভালোবেসে কতবার তোমার কাছে এসেছি তার কোনো হিসেব আছে? তোমাকে কতগুলো ফুল দিয়েছি তুমি কোনোদিন গুনেছ? নাকি পাওয়ার পরেই জানালা দিয়ে ফেলে দিয়েছ? তোমার একটু মন পাওয়ার জন্য আমি কি না করেছি হামাদ? একদম পোষা প্রাণীর মতো তোমার পেছনে পেছনে ঘুরতাম। তুমি তো বেড়াল পালতে, তাই না? বেড়ালের বাচ্চারা যেমন করে তার মুনিবের শরীরের সাথে মিশে থেকে আদর খুঁজতো, আমি এমন করেই তোমার কাছে আদর খুঁজেছি। তুমি বলতে পারবে যে কোনোদিন একটিবারের জন্য হলেও তুমি নিজ থেকে আমার কাছে এসেছো? বলতে পারবা না। কারণ তুমি আসনি। সেদিন রাতে আমি ঔষধের ঘোরে তোমার কাছে চাইলাম, তুমি আমার চাওয়া পূরণ করে দায়মুক্ত হয়ে গেলে। এরপর এমন করে সবটা এড়িয়ে গেলে যেন আমি তোমার কত অচেনা। আমার ভালোবাসা, অনুভূতি সব তুমি পায়ে মারিয়ে দিয়েছো হামাদ। একেবারে পিষে দিয়েছো। কত বড় দুর্ভাগা হলে বিয়ের এতগুলো মাসেও স্মৃতি হিসেবে আমার কাছে ওই এক জোড়া নুপুরি থাকে। আর কিচ্ছু না। আমার সংসার বন্দী হয়েছে ওই এক জোড়া নুপুরে। ওহো হ্যাঁ, সাথে তোমার ধমক পেয়েছি বিনামূল্যে। উঠতে ধমক, বসতে ধমক, সবেতে কেবল তোমার ধমক। অরুণিমা হেঁচকি তুলতে তুলতে বলল, তুমি যদি আমায় বাড়িতে এই ঘরের মধ্যে দুটো চড়ও মারতে তবুও বোধ হয় আমি সব মেনে নিতাম। কিন্তু তুমি মিতা আপার বিয়ের দিন সাইমার সামনে আমায় ধমক দিয়েছ। আমি জীবনেও সেটা ভুলব না। সাইমা আমার দিকে দেখে মিট মিট করে হাসছিল। আমি প্রচণ্ড অপমানিত বোধ করেছি। অভি চোখ মুখ শক্ত করে বলল, ওই সাইমা একটা ফাজিল। ইচ্ছে করে এমন করে। চুপ করো তুমি। তোমার জন্য সব হয়েছে। আমি সাইমাকে মিথ্যে বলেছিলাম। বলেছিলাম আমার বর আমাকে খুব ভালোবাসে, আমার সব কথা মেনে চলে। তুমি এক ধমকে তাকে বুঝিয়ে দিলে আমি যে একটা মিথ্যুক। আমার কত শখ ছিল মিতা আপার বিয়ে নিয়ে। কিন্তু তোমার এক ধমকে আমার সব শখ মাটি হয়ে গেছে। তুমি আসলে আমায় কোনোদিন ভালোই বাসো নাই। ভালোবেসেছিল জগলু মিতা আপাকে। দুজন কি সুন্দর রিকশা করে ঘুরে। আপার অফিসের বাইরে কতটা সময় অপেক্ষা করে, আর আমি তোমায় কতবার বলেছি আমার ভার্সিটির সামনে একবার আসতে। তুমি এলে না। কারণ তুমি আমায় ভালোই বাসো না।
অরুণিমার কান্না তখন বাঁধানো ছাড়া তবে শব্দ হচ্ছিল না তেমন। সে ফুপিয়ে উঠছিল একটু পর পর। আসলে তোমাকে ভালোবাসাই বোকামি হামাদ। ভালো তাকে বাসতে হয় যে বিনিময়ে ভালোবাসা ফিরিয়ে দেয়। নীরু আপাকে ভালোবাসা যায়, মিতা আপাকে ভালোবাসা যায়, জগলু ফারহানা আপা হৃদি এমনকি সৃজনীকে পর্যন্ত ভালোবাসা যায়। তারা ভালোবাসার বদলে ভালোবাসা দিতে জানে। কিন্তু তোমার মতো লোককে ভালোবাসা যায় না। এক সৃজনী মরেছে তোমায় ভালোবেসে। আর তারপর আমি মরছি। তুমি কেন আমাদের জীবনে এলে? অরুণিমা কিছুটা হাঁপিয়ে উঠেছিল। অভি অনুভূতিশূন্য চোখে কাট কাট হয়ে তাকে দেখছিল। মাঝে একবার তাচ্ছিল্য করে হাসল। বলল, এই কথাটা ঠিকই বললে। আমায় ভালোবাসা যায় না। অরুণিমা বালিশের সাথে শক্ত করে মুখটা চেপে ধরল। তার কান্না এক সময় গিয়ে গোঙানির মতো শোনাল। অনেকটা সময় পর শান্ত হয়ে অরুণিমা বলল, এই 3 মাস অনেক ভেবেছি জানো। তারপর সিদ্ধান্ত নিয়েছি আমি খুব ভালো বউ হব। তোমার মনের মতো বউ। তবে যদি একটু সম্মান পাই। ভালোবাসার আশা আমি এমনিতেও করি না। সেটা আমার জন্য স্বপ্ন। তুমি কি আমাকে সারাটা জীবন সহ্য করে নিবে হামাদ? দয়া করে ছেড়ে যেও না। নীরু আপা যেই কষ্ট সহ্য করেছে সেটা আমি সহ্য করতে পারবো না। আমি মরেই যাব সত্যি সত্যি। তুমি কি চিরকাল আমাকে তোমার বউ করে রাখবে? দেখো আমি কত ভালো হয়ে গেছি আর তোমার কাছে আজেবাজে কিছু চাই না। তুমি আমায় ছেড়ে যেও না কেমন? আমি তোমার সব কথা শুনব। আরেকটা কথা বলি। আমি তখন খুব ভয় পেয়েছিলাম। ভেবেছি তুমি আমায় ছেড়ে দিবে। সেই ভয় আমার হাড় কাঁপানো জ্বর এলো। এ কাজ করো না হামাদ। আমাকে ওই মরণ ও যন্ত্রণা তুমি দিও না। আমি তোমায় আর জ্বালাবো না। আর কিছু চাইবো না তোমার কাছে। তুমি আমায় তাড়িয়ে দিও না। যা খুশি করো, শুধু মানুষের সামনে ধমক দিও না। তাহলেই হবে। অরুণিমা বালিশে মুখ চেপে আরো কিছুক্ষণ আর্তনাদের মতো শব্দ করল। সেই শব্দ হাতুড়ি পেটার মতো করে অভির ভেতরে দ্রিম দ্রিম আওয়াজ তুলে আবার শান্ত হয়ে এলো। অভি ঢোক গিলল। একবার অরুণিমার মাথায় হাত বুলাতে গিয়েও হাত সরিয়ে নিল। কেমন একটা জোরতায় পড়ে নিজেকে সংকুচিত করে নিল। অরু বোধ হয় রাতের মাঝামাঝি সময়ই ঘুমিয়ে গেল। অথচ অভির চোখে কোনো তন্দ্রা নেই। সে চাদর ফেলে উঠে গেল। আলমারির একটা তাকে কাগজ আর কলম রাখা ছিল। সে সেটা হাতে নিয়ে পুনরায় খাটে গিয়ে বসল। তারপর কোলের উপর সেটা রেখে পরপর কয়েকটা তপ্তশ্বাস ছাড়ল। সে এমন কাগজে লিখালিখির অভ্যাস ছেড়েছে আরো কয়েক বছর আগে। 1998 সাল অবধি সে এমন করে নিজের দিনলিপি লিখত, তারপর সেগুলো ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিত। আজ অনেক দিন পর সে কলম হাতে নিল। লিখতে গিয়ে তার কিছু ভাবতে হলো না। সে একনাগাড়ে লিখে গেল, প্রিয়। নাম লিখিনি। কারণ এ জগতে আমার প্রিয় সম্বোধন পাওয়ার মতো একজন মানুষই আছে। সেটা তুমি। আমার অরুণিমা। আমি তোমায় অর্জন করেছি। করে আবার হারিয়েও ফেলেছি বোধ হয়। তুমি এই লিখা কোনোদিন পাবে না অরুণিমা। আমি লিখা শেষেই এটা ছিঁড়ে ফেলব। তবুও নিজেকে হালকা করার জন্য কলম চালাচ্ছি। অরুণিমা। আমার আধার রাতের ঝলমলে আলোক বাতি। তোমার এই আকাশ ছোঁয়া অভিমান আমি কেমন করে ভাঙ্গাই বলো তো? তোমার ওই স্নিগ্ধ সুন্দর হাসি আবার কেমন করে ফিরিয়ে আনবো বলো তো? কি চাই তোমার? নূপুর, চুড়ি, শাড়ি, গয়না নাকি আস্ত আমি? এই যে বোকা মেয়ে, শেষেরটা চেয়েও না কিন্তু। শেষেরটা তোমার কাছে এমনিতেই আছে। উল্টো করে বলতে গেলে তুমি বাদে আর কারো কাছেই আমি নাই। এই ফুলের মতো স্নিগ্ধ মেয়েটির ভালোবাসা ব্যতীত হামাদ শিকদার তার জীবনে আর কিছুই অর্জন করেনি। এক মুঠো শিউলির চেয়েও স্নিগ্ধ মেয়ে। হ্যাঁ, তোমাকেই বলছি। আমি যে একটা বাচ্চা খরগোশের মতো এইটুকু মেয়েকে বিয়ে করেছিলাম সেটা আজকাল ভুলেই যাই। বাচ্চা অরুকে তো আমি একটুও ভয় পেতাম না। অথচ শাড়ি পরে গম্ভীর হয়ে থাকা সেই অরুণিমাকে আমি প্রচণ্ড ভয় পাই। মনে হয় হুট করেই যদি প্রেমে পড়ে যাই। তারপর আমি মানুষ হারাতে ভয় পাই অরু। মানুষ হারানোর ভয়, আমি মানুষ অর্জন করতে ভয় পাই। ঘুরে ফিরে ওই এক ভয়। তুমি আমার এই জীবনের সবচেয়ে বড় ভয়। তোমার অভিমান যে আমাকে এত বেশি তোড়পাবে সেটা কে জানতো? আমার মিষ্টি ফুল অরুণিমা, অন্তর্মুখী হওয়ার যন্ত্রণা তুমি কোনোদিনও বুঝবে না। আজ বলছি, শাড়ি পরার পর যখন তুমি সামনে এসে দাঁড়াতে তখন বুকের গহীনে কোথাও যেন সবকিছু এসে দলা পাকিয়ে যেত। তোমায় বলা হয়নি কখনো আমি বিরক্তিতে চোখ সরাতাম না। আমি চোখ সরাতাম আবেগ লুকানোর অভিপ্রায়। আমাদের চোখ যে কত বড় বেইমান সেটা কি তুমি জানো না অরুণিমা? প্রভাতের মিষ্টি আলো অরুণিমা। আর কেমন করে তোমায় বোঝাই বলো তো? আর কতখানি নিজেকে ব্যক্ত করার পর শিকদার বাড়ির এই ভবঘুরে ছেলেটা তোমায় বোঝাতে পারবে তুমি তার জন্য ঠিক কি? আর কতটা দীর্ঘশ্বাস তোমায় জানান দিবে যে আমার একটা তুমি চাই। এবং সব শেষে আমার একটা তুমিই চাই। এই যে আজ এমন কাপা হাতে কলম চালাচ্ছি, সেটা থেকে বাঁচার জন্যই তোমায় এড়িয়ে গেছি চিরকাল। তুমি বুঝলে না। আফসোস তুমি বুঝলে না। আজ সৃজুর মতন গলা ছেড়ে গাইতে ইচ্ছে হচ্ছে। তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা, ভালোবাসা।
সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই জাতনামো? সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ? তোমার ধারণা আমি তোমার দেওয়া ফুলের যত্ন করি না? অথচ কোনোদিন আলমারির তৃতীয় তাকের পেছনে থাকা বক্সটা খুললে বুঝতে তোমার দেওয়া কোনো ফুল আমি কখনো অবহেলা করে ফেলিনি। সবটাই যত্নে আছে। তুমি দেখনি আমি প্রচণ্ড অন্তর্মুখী, সেই সাথে ভীষণ অসামাজিক। মানুষের সাথে মিশতে পারি না আমি। আমার ভাই বোনদের সাথে আমি অনেক মেশার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। তুমি একমাত্র মানুষ যার সাথে আমি প্রাসঙ্গিক কথার বাইরেও অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছি। তুমি কি আমার সেই ভালোবাসা বুঝনি? সব সময় কেন তিনটি শব্দ দিয়েই ভালোবাসা প্রকাশ করতে হয় অরু? কখনো কি আচরণে বোঝানো যায় না যে তুমি আমার কত বেশি প্রিয়? তুমি কি কখনো বুঝনি আমি তোমায় কতটা চাইতাম? অরুণিমা, তুমি বাদে আমি কাউকে ভালোবাসিনি, হয়তো কোনোদিন বাসতে পারবোও না। তুমি আমার ছেড়ে যাওয়ার ভয় পাচ্ছ, অথচ আমি ভয় পাচ্ছি তোমার ছেড়ে যাওয়ার। তুমি আমায় ছেড়ে যেও না অরুণিমা। আমি অনেক ভয় পাই মানুষ অর্জন করতে। তুমি আমার আধারে ডুবে থাকা জীবনের জলজলে প্রদীপ। তুমি আমার অমানিসায় পথ দেখানো আলোকবর্তিকা। তুমি আমার অরুণিমা। তোমার সবটা আমার। তুমি আমার চাপা স্বভাবকে আমার নির্লিপ্ততা ভেবে ভুল করলে। আমি তোমায় কতখানি চাই সেটা তুমি কোনোদিনও বুঝবে না। কারণ আজ এত কিছুর পরেও আমি কোনোদিন বলতে পারবো না যে আমি তোমায় ভালোবাসি। এটাই আমার ব্যর্থতা। আমি মানুষের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারি না। তবুও কি শেষটায় মোহাম্মদ রাফি আর আশা ভোসলের মতন সুর ধরে বলতে পারি না? আভি না যাও ছোড়কার, ইয়ে দিল আভি ভাড়া নেহি। এখনই কেন ছেড়ে যাবে বলো? আমার হৃদয় তো এখনো তোমার সুবাসে পুরোপুরি সতেজ হয়নি। আরও কিছুটা সময় কি থেকে যাওয়া যায় না অরুণিমা? আমার জন্য, তোমার জন্য, আমাদের জন্য। সমাপ্ত প্রথম পরিচ্ছেদ। সমাপ্ত দেখে বিচলিত হবেন না, কিন্তু এই ইন্টারভেলটা দরকার ছিল। সেটা কেন সেই উত্তর পরের পর্বেই পাবেন। আগামীকাল থেকে ঈদ নিয়ে ব্যস্ত হয়ে যাব, তাই এই 2 দিনে সব কাজ ফেলে গল্পটাকে একটা স্যাটিসফাইং জায়গায় এনে দাঁড় করিয়েছি।